আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। হ্যালো। 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 মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম জুনিয়র সিরাজ, সিনিয়র সিরাজ। আর বলেন না কামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিরাজ ভাই। আর বলেন না নে বেটা, ঠিক আছে পাপ্পা। ও ও ও ও নিয়ে নিছে। ঠিক আছে, বাইলেটারাল মিটিং হবে। সালাম দাও আঙ্কেল। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আঙ্কেল। বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ তো ভাই বিআইসিএম এর ডাইরেক্টর এখনই। কি বলে বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো না, আমি ইনশাআল্লাহ আরবিক লাইনে ইনশাআল্লাহ চলে যাচ্ছি। একেবারে সেক্রেটারি নিশ্চিত, সেক্রেটারি শিওর এট লিস্ট। কি বলে আঙ্কেল? খুব ডিস্টার্ব করতেছে বুঝছেন আসার পর থেকে। না না ভাই, এরার জন্যই তো আসলে ডিস্টার্ব না, এটাকে এনজয় করতে হবে। যত কষ্টই হোক এটাকে এনজয় করতে হবে। এটা আমাদের কাছে বিশাল আমানতদারি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিশাল এক ব্লেসিংস। কত মানুষ জানেন, আমার এক কলিগ, মানে নাম বলতে চাই না, তারা দুইজনই ব্যাংকার, মানে কত যে কান্নাকাটি, কত যে কি, আমার সেম আল্লাহ তাদেরকে একটা সন্তান দেয় না। আমারও সেম। একবার আমার ফ্রেন্ড কিন্তু পূবালী ব্যাংকের, ও এখন ভালো পজিশনে। সেম ওর বোন ডাক্তার, ওর দুলাভাই ডাক্তার, তারপরে হচ্ছে যে অনেক জায়গায় গেল। আল্লাহ তাআলা আসলেই নিয়ামত ভাই, এটা আল্লাহ তাআলা বিশাল এক ব্লেসিংস। আচ্ছা সিরাজ ভাই, আমরা আজকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি কিছু কোশ্চেন গত কয়েক বছরের কোশ্চেন একটা সামারি করছি, বুঝছেন? ঠিক আছে, সমস্যা নেই। তো সামারিটা করছি বলতে কি আসলে আম্মু একটু না বাবা, আমি শুরু করি। আরে দিলেন তো কান্নাকাটি শুরু করা। তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটু না, আমি আসলে মানে এই হয় নাই, ধরাই মানে এটা নিয়ে তো আর তেমন একটা আলোচনা হয় নাই আমরা নিজেদের মধ্যে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অপারেশন ম্যানেজমেন্ট আসলে সাবজেক্টটা একটু একটু ভিন্ন রকম, তাই না? আপনি কোনো বই কিনছেন নাকি? আমি দুইটা বই নিছি আপনার এরকম, এই যে একটা হলো এইটা, এই
হিল, শিলিং অ্যান্ড জোনসের, আর একটা হলো আপনার ওই যে রিকি জি গ্রিফিনের। এই বই দুটা আমি নিছি, কিন্তু যদিও পড়াশোনা তেমন একটা হচ্ছে না, খুবই আনফরচুনেট। অন্যরাও যদি একটু কথা বলেন আমাদের জন্য ভালো হয়। কাজী মাহমুদুল হক আমাদের সাথে আছেন, কাজী খন্দকার মাহফুজুর রহমান আজকে আমাদের সাথে জয়েন করেছেন, সম্ভবত নতুন। ভাইয়ের সাথে আজকে বিকালবেলা কথা হচ্ছিল। তো ভাই, আপনি যদি একটু কথা বলেন আমাদের সাথে তাহলে ভালো লাগবে। জি, আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহফুজ ভাইয়ের পরিচয় তো, মাহফুজ ভাই আমাদের সাথে ফাইনালে আছেন। তো মাহফুজ ভাইকে, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হক ভাই, আপনি ভিডিওটা অন করে কথা বলেন না ভাই, আমরা দেখলে ভাল লাগে। এই চাঁদ মুখগুলি এক একটা সুন্দর সুন্দর মুখ, আল্লাহ সেরা সৃষ্টি। আমার তো ভাই চাঁদ মুখ না ভাই, আমার তো চেহারা ভালো না ভাই, কালো মানুষ। তার মানে কি আল্লাহ, আপনি আপনার স্রষ্টাকে কি মানে বিশ্বাস করতেছেন না বা অস্বীকার করতে চাচ্ছেন? আপনার মতো সুন্দর না তো ভাই, এই জন্য ভিডিও অন করি না, বুঝেন নাই? না, বিষয়টা সেরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে অপরূপ সুন্দর করে সৃষ্টি করেছেন। এটা আপনার পছন্দ না, আল্লাহর পছন্দ। ভাই আপনার যে নুরানি চেহারা, এই চেহারা সবার হয় না ভাই, বুঝছেন? এই জন্য আল্লাহর পছন্দ সবই আল্লাহর পছন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পছন্দ করে বানাইছেন। অবশ্যই অবশ্যই ভাই, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে পাঠাইছেন। তো আমরা মাহমুদুল হক ভাই, জি ভাই, মাহফুজ ভাই আসছে, আমাদের সাথে আরো অনেকে জয়েন করছেন, একটু 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 করে জয়েন করছেন। রায়হান ভাই চলে আসছে, আর এই আমাদের সবচেয়ে বড় কি বলবো, পদ্মা ব্রিজ শাহ সুলতান আরিফিন ভাই চলে আসছেন। আচ্ছা আচ্ছা। আরিফিন ভাই, আরিফিন ভাই, জি ভাই, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ওই যে নামাজটা পড়ে শুরু করতে করতে, বছরের শেষ তো, ডিসেম্বর এর শেষ, একেবারে মানে 9:30টার আগে করতে পারতেছি না, একেবারে জান বের হয়ে যেতেছে, বুঝছেন? এই মাত্র আসলাম, আইসা দৌড়ায় কোন রকমে নামাজ পড়লাম। আপনার তো ইয়ার এন্ডিং না? হ্যাঁ, কালকে পর্যন্ত মোটামুটি এই ঝড়ঝাপটা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মনে করেন যে ওই 24 তারিখে বোর্ড মিটিং শেষ করছি, তো শেষ করে এই বছর 3 দিন ছুটি নিছে আর কি। আলহামদুলিল্লাহ ভাই, এখন যে ছুটিগুলি এক একটা মনে হয় যেন বিশাল একটা ব্লেসিংস। একটা দিন, একটা ঘন্টা যদি ছুটি পাই তাহলে মনে হয় যেন আমার জন্য বিশাল একটা এই মনে করেন 31 3 দিন ছুটি নিয়েছি, আর 2 দিন তো শুক্র শনি। ভাই আগান, এক এক দিন এক একটা সাবজেক্ট আমরা রুটিন করছি, তো একটু এইভাবে আমরা রুটিন অনুযায়ী একটু প্রিপারেশন নিব, পড়বো। আজকে আমি ওই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস ম্যানেজমেন্টের কিছু কোশ্চেন সামারি করছি, বুঝছেন? একটু যদি আলোচনা করি, শুরু করবো নাকি? সবাই যখন আসছে মোটামুটি। কয় বছর করছেন কামাল ভাই? লাস্ট এগুলি মোটামুটি সব, মানে লাস্ট কত বছর পর্যন্ত? 2-3 বছর মিলে নাকি? এখানে 7-8 বছর আছে। আচ্ছা আচ্ছা, দেখ ভালো হয়েছে, তারা ভালো একটা পরিশ্রম করছেন আপনি অনেক। এই মাহমুদ ভাই, আপনার চেহারাটা দেখান, বহুদিন আপনার চেহারা দেখি না ভাই। দেখেন ভাই, দেখছেন মাহমুদ ভাই কি হাসি দিছে, বুঝছেন? চাঁদের মতো, চাঁদও হার মেনে যাবে, বুঝছেন? যাই ভাই, আছি আলহামদুলিল্লাহ, আছি ভাই, ভালো, আল্লাহ রাখছে। এই করোনার কারণে তো আমার পরীক্ষা দেওয়া হয় না গতবার, বুঝছেন? এবার আপনাদের সাথে দিব আর কি। ভাই ভালো হয়েছে, আমাদের সাথে সিনিয়র কয়েকজনকে পেয়ে গেলাম আমরা, এটা একটা বিশাল ব্লেসিংস আমাদের জন্য। গতবার ভাই করোনা পিরিয়ডে সব করতে পরীক্ষার আগে করোনা হয়ে গেল, আর দেওয়া হলো না আর কি পরীক্ষা। যাক, এটা আল্লাহ চায় নাই আপনি পরীক্ষাটা দেন, আল্লাহ চাইছে যে আমাদের সাথে আপনাদের একটু যোগাযোগ হবে, কারণ আমরা তো কারোর না কারোর দেখে পথ দেখতে হবে, আপনাদেরকে দেখে আমরা সামনে আগাবো। তাহলে মাহমুদ ভাই, আপনি যেহেতু সিনিয়র আছেন, আমার মাহফুজ ভাই এখানে সিনিয়র আছে, আমার মনে হয় আপনারা একটু আমাদেরকে গাইড করবেন। আমরা একটু কোশ্চেনগুলি নিয়ে জাস্ট কোশ্চেনগুলি পড়ে যাই, তারপরে যতটুকু যার ধারণা আছে আলোচনা করি, তারপরে যদি মনে হয় যে না ঠিক আছে আরেকটু ইলাবোরেটলি আপনারা কথা বলতে পারবেন, কথা বলবেন, না বলতে পারলে অসুবিধা নাই, আমরা পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা করব। আমরা একটা শিডিউল দিয়েছি আমরা নিজেরা গ্রুপ ডিসকাশনের জন্য। আপনি তো গ্রুপে আছেন, তাই না মাহমুদ ভাই? হ্যাঁ, আপনি তো গ্রুপে আছি আমি। হ্যাঁ, গ্রুপে আমি একটা গ্রুপ ডিসকাশনের একটা শিডিউল দিয়েছি, আমাদের 2 তারিখ পর্যন্ত এই শিডিউলটা আছে।
তারপরে আমরা নিজেরা ডিসকাস করে আবার এই শিডিউলটা কন্টিনিউ করবো একেবারে পরীক্ষা পর্যন্ত, বুঝছেন? হ্যাঁ সেটা হ্যাঁ। ভালো। করোনা জয়ী জাহিদ ভাই কই? আর এই করোনা যে জাহিদ ভাই ছাড়া তো জমতেছে না। জাহিদ ভাই কোথায়? জাহিদ ভাই না থাকলে মজা পাই না তো। ফিরাজ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই জাহিদ ভাই কোথায়? আচ্ছা, আতিক ভাই তো জয়েন করছেন তাই না? আতিক ভাই, হ্যাঁ ভাই জয়েন করছি ভাই। ফিরাজ ভাই আমার ফাইন। রবীন্দ্র দা জয়েন করছে। হ্যাঁ, মাহমুদ ভাই তো শুয়ে গেছে দেখা যাইতেছে। ভাই শুলে হবে না। শুয়ে পড়তেছিলাম ভাই, না না, ঠিক আছে, এই একটা মাস কষ্ট করেন সবাই একটু মিলে, এই 30টা দিন একেবারে হাতে গোনা 30টা দিন কষ্ট করেন সবাই মিলে। মাহমুদ ভাই জুনিয়র চলে আসছে। আসো বাবা, আসো আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। এটা হলো করোনা ব্লেসিংস, বুঝছো? এই জুম আমাদের জন্য একটা করোনা ব্লেসিংস আমি মনে করি, সারা পৃথিবীকে কানেক্টেড করে দিচ্ছে। জুমে ক্লাস করতে বসতে গেছে আমাদের মধ্যে, বুঝছেন? বিশ্বাস করবেন, করোনার কারণে এই জুমে ক্লাস হয় এবং একটা ক্লাসও মিস হয় না, আলহামদুলিল্লাহ। অথচ যদি করোনা না থাকতো আর ক্লাস করতে হতো যায়, মানে ক্লাসে ধরতে ধরতে তো বেজে যেত 9টা 9:30। ক্লাস তো তখন শেষ। হ্যাঁ ভাই, হ্যাঁ আসলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম ভাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো মনে হয় আসছেন। হ্যাঁ প্রধানমন্ত্রী খুব অ্যাক্টিভ। হ্যাঁ, প্রধানমন্ত্রী অ্যাক্টিভ না হলে কি দেশ এইভাবে ভালোভাবে চলতো? আজকে পৃথিবী মানচিত্রে দেশ 25তম অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ভাই 25তম অর্থনীতির এটা কি অর্থনীতি? ক্ষুদ্র অর্থনীতির বৃহত্তম বৃহৎ অর্থনৈতিক দেশ। আপনারা প্রফেশনাল লোক হয়ে যদি এই কোশ্চেনটা করেন তাহলে তো ভাই দুঃখ লাগে আমাদের। সেটাই তো, প্রফেশনালে তো ভাই 25 জন পাস করে না, এই কারণে 25তম বৃহত্তম অর্থনীতি। তো এইবার 25 পাস করাই যান না, এইবার করোনা কালীন 25 পাস করাই দেন। আমরা সবাই দোয়া করি এটাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন কি আমরা শুরু করব নাকি? হ্যাঁ ভাই শুরু করেন, ভাই শুরু করেন। জি, তাহলে আমরা শুরু করি। যে আসলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়ে তো আমরা যারা অফিস আদালতে, সবাই তো এখানে চাকরিজীবী, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মোটামুটি অফিস আদালতে সবাই স্ট্র্যাটেজি কিছু না কিছু মেনটেন করি, ম্যানেজ করি। এখন বিষয়টা হলো পরীক্ষার খাতায় কতটুকু আমরা ম্যানেজ করতে পারবো। পরীক্ষার খাতায় ম্যানেজ করার জন্য ভিশন আমাদের লিখতে হবে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কর্পোরেট প্ল্যানিং এন্ড কর্পোরেট স্ট্র্যাটেজি। কামাল ভাই কোশ্চেন গুলো নিচ্ছেন আপনি এই থেকে না, ইয়ার থেকে না? হ্যাঁ, যেখান থেকে নিছি আপনি জানেন। হ্যাঁ জানি, ওই সেটা হতো যে আপনি ই করতে হতো, হ্যাঁ আপনার ওই সালগুলো একটু দিয়ে দিতেন, বেটার হতো আর কি। আচ্ছা, তাহলে সালগুলো আমি পরবর্তীতে দিয়ে আপনাদেরকে মেইল করে দিব সবাইকে। হ্যাঁ, তাহলে মানে রিকগনাইজ করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই জানেন। আচ্ছা, যারা এখানে সিনিয়র আছেন, গত ইয়াতে তো ক্লাস করেছেন, রবীন্দ্র দা ক্লাস করেছেন, মাহমুদ ভাই ক্লাস করেছেন। রবীন্দ্র দা, জি বলেন। আচ্ছা, এই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গত ইয়াতে কে নিয়েছিল আমাদের ক্লাস, গত সেশনে? আমি তো আসলে ক্লাস করি না, আমি গতবার পরীক্ষা দিয়েছিলাম, এর আগে ক্লাস কামাল স্যার নিছিল। কামাল স্যার উনি এই সাবেক ডাইরেক্টর তোমার বিআইএম। হ্যাঁ বিআইএম ডাইরেক্টর। ও হাসান বন্ধু জয়েন করছো? হ্যাঁ বুঝছো। আচ্ছা, বুঝতে ভালো হয়েছে। এই হাসান আপডেট থাকাতে আমাদের জন্য ভালো হয়েছে। হাসান আবার আমার স্কুল ফ্রেন্ড। তো হাসান, আপনাদের জন্যই তো আমরা টিকে আছি ভাই। হাসান ভাই, এই আরিফিন ভাই, মাহমুদ ভাই, আমরা তো বহুত মজা করলেন। যে মজা কেন ভাই, ইনস্পিরেশন আছে না ভাই। আসলে সিনিয়র জুনিয়র কম্বিনেশনটা ভালো। আমরা যে মোটামুটি প্রথম থেকে যারা ছিলাম, যে কয়জন আর কি ডিসকাস করতাম, আমাদের একটা হচ্ছে যে আল্লাহ পর্যন্ত ঠেকায় নাই, তো এটা চিন্তা করছে যে আমরা সবাই মিলেই পাস করবো এবার, এতটুকু আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদেরকে এইবার যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড অপারেশন ম্যানেজমেন্ট পড়িয়েছেন তিনি হলেন মোহাম্মদ ইউনুসুর রহমান স্যার, ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান চেয়ারম্যান, এবং উনি সাবেক
ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের সিনিয়র সেক্রেটারি ছিলেন। সবাইকে একটু কাইন্ডলি সবার এখান থেকে নয়েজ আসতেছে, একটু নয়েজটা যদি খতম করে দেওয়া যায় ক্লাস করতে মজা লাগবে, ভালো লাগবে, ডিসকাশন করতে ভালো লাগবে। ও ভাই বলেন না আরিফিন ভাই। আমল ভাই, হ্যাঁ ভাই। এটা হইতেছে উইথ ডিউ রেসপেক্ট টু স্যার, মানে স্যার উনি খুবই ভালো একজন মানুষ, মানে খুবই ভালো, ব্রিলিয়ান্ট, সবই ঠিক আছে, কিন্তু মানে আমার একটু ইয়া হয়ে গেছে যে মানে ওনার শীট গুলা দেখে আমি কিছুই বুঝি না। এখন বিষয়টা হলো কি, ওনাকে যে সময়ে নিয়ে আসছে, আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অপারেশন ম্যানেজমেন্টের ক্লাসটা শুরু হয়েছে অন্য ক্লাসের চাইতে 1 মাস পরে, যেখানে আমাদের সময়ই অল্প, সেখানে ওনাকে হ্যাঁ শীটগুলি আছে, আপনি পান নাই? আচ্ছা আমি মেলগুলি না পাই না, কোনো মেলই পাই না, খালি ওই মাঝখানে দিদি একটা মেল পাঠাইছে ওগুলি পাইছি। আচ্ছা আমি দিয়ে দিব। কিন্তু মেল পাই নাই। এই দিদি আমি দিয়ে দিব। দিদি আজকে ওই আপনি যেটা পাঠাইছেন ওইটা জানি আসে নাই। আচ্ছা যারা যারা পান না আমি দিয়ে দিব, আমি আবার গ্রুপে দিয়ে দিব। ওই যে আরিফিন ভাই দিয়ে দেন তো তাহলে। আচ্ছা কামাল, ওই যে সিকিউরিটিজ লস এর যে লাস্ট ক্লাসটা রেকর্ড করছো, এটা পাবো কোথায়? ওইটার রেকর্ডটা এখনো শেষ হয় নাই, বুঝছো? আনফরচুনেটলি এটা ল্যাপটপের মধ্যে এখনো এটা শো করতেছে 34। এই যে এই মাত্র মনে হয় এটা কি কোনো সমস্যা হলো কিনা বুঝলাম না, আমি দেখি এটা রেকর্ডটা কমপ্লিট হয় না কোনো কারণে। আমি এটা রেকর্ডটা শেষ হলে আপনি লিংক দিছিলেন না একটা, ওই লিংকটা তো দেখলাম যে ইউটিউবে পাইলাম, ওটা কোনটা? হ্যাঁ ইউটিউবে এটা ডাইরেক্ট আছে। আর হাসান যেটা বলতেছে, আমি এটা লিংকটা আবার শেয়ার করে দেই এই ইয়াতে, মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা হাসান তুমি কি আমার ইউটিউব চ্যানেলটাতে আছো? না তো দোস্ত, কোনটা? আচ্ছা ওই যে ভিডিওগুলি আমি গ্রুপে দেই, ওই এটা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদেরকে দেই। ও আচ্ছা, ওখানে তুমি একটু সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউব চ্যানেলে তোমার লিংকটা কি? হ্যাঁ আমার নামই চ্যানেলটা মোহাম্মদ কামাল উদ্দিন। আমি তোমাদেরকে শেয়ার করে এটাই। আচ্ছা হ্যাঁ মোহাম্মদ কামাল উদ্দিন। আচ্ছা স্যারের যে শীটগুলি দিছে, আসলে এখানে স্ট্র্যাটেজিক এন্ড অপারেশনস ম্যানেজমেন্টের 502 এর 4টা শীট দিয়েছে আমাদেরকে, টপিক 1, টপিক 2, টপিক 3 আর টপিক 4। টপিক 4 এখানে টপিক 1 এ যেটা আছে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং স্ট্র্যাটেজিক প্ল্যানিং চার্টার্স, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং স্ট্র্যাটেজিক প্ল্যানিং চ্যাপ্টার্স। এখানে মিশন ভিশন ভ্যালুজ নিয়ে কথাবার্তা বলেছে স্যারে। তো আমার মনে হয় এই চ্যাপ্টারটা এই কোশ্চেনটার সাথে খুবই রিলেটেড। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কর্পোরেট প্ল্যানিং এন্ড কর্পোরেট স্ট্র্যাটেজি? চ্যাপ্টার 1 এ না কর্পোরেট, ও আচ্ছা চ্যাপ্টার 1 এ হ্যাঁ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্ল্যানিং চ্যাপ্টার। হ্যাঁ ওখানে স্যারের যেটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চার্টার্স এর মধ্যে যেটা পড়িয়েছে আর কি, এবং আমাদের সাথে শেয়ার করেছে, মিশন ভিশন এবং ভ্যালুজ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট স্যারের ভাষ্যমতে, এবং স্যারের ভাষ্যমতেই না শুধু, এটা আমার মনে হয় এই আমাদের সবার জন্যই বিভিন্ন পরীক্ষায় ওইটা আসছে, মিশন ভিশন ভ্যালুজ অফ এ কোম্পানি বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চার্টার্স। এখানে মিশন ভিশন থেকে যে কোশ্চেনগুলি আসছে আমরা একটু যদি গো থ্রু করি প্রথমে, তারপরে স্যারের শিটটাতে একটু শেয়ার করব। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কর্পোরেট প্ল্যানিং এন্ড কর্পোরেট স্ট্র্যাটেজি, এটা শর্ট নোটস আসছে। হাউ ডাজ ইট হেল্প ইন ফর্মুলেটিং স্ট্র্যাটেজি অফ এন অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কিভাবে আমি ফর্মুলেট করব। তারপরে ডিফারেন্সিয়েট বিটুইন শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, আমরা শর্ট টার্ম গোল কিভাবে অ্যাচিভ করব বা মিডিয়াম টার্ম গোল কিভাবে অ্যাচিভ করব, ওই গোল অ্যাচিভ করার জন্য আমরা কিভাবে স্ট্র্যাটেজি নিব, প্ল্যানিং করব, এগুলি। তারপর হাউ উড ইউ ডিফাইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, হাউ উড ইউ ডিফাইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ডেফিনেশন বলছে এখানে। তো লিস্ট এন্ড এক্সপ্লেইন 3 limitations of strategic management, 3
three limitations of strategic management. Three limitations of strategic management. এটা আমরা ডাইরেক্ট শিটে দেখি পাই কিনা পরে। এই প্রথম 5টা কোশ্চেন, আরো কি কি কোশ্চেন আছে এখানে দেখতেছি আমরা। As an aspiring chartered secretary, how you are going to play the professional role using knowledge of strategic management. How you are going to play the professional role using knowledge of strategic management. Define strategic alliance. Strategic alliance টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা এই সময়ে খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা একটু সবারই নজরে থাকা উচিত। Briefly explain the concept of strategic alliance, its forms and principles for its success. Strategic planning is a short-range activity. Briefly discuss a model of the strategic planning process. কোশ্চেন তো আমি নিজে অবাক হয়ে যেতেছি, এত কোশ্চেন, বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরে শেষ করি। মিশন থেকে হ্যাঁ হ্যাঁ ধরা খাইতে এই পেপারে খাইতে হইব, ধরা খাওয়া যাতে না খাওয়া যায় এই জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। এইটার জোর দিতে হবে আর। হ্যাঁ 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 ডিফারেন্সিয়েট between short term, medium term and strategic। এর আগে কোশ্চেনটা পড়ছি আমরা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডুপ্লিকেট হয়েছে। তারপরে who are the strategic managers? Who are the strategic managers? What are the main levels of strategic management? Define strategic management. Explain its relationship to strategic planning implementation. Strategic planning is an attempt to improve operational efficiency. How do you integrate strategic planning with marketing? How do you integrate strategic planning with marketing? Explain by taking into vision and sense of future are inherent parts of strategic management. Vision and sense of future are inherent parts of strategic management. Achha. Why selecting the corporate mission? Why selecting the corporate mission is important? Corporate mission is important in the strategic planning process. Strategic planning process. How does a firm's vision and mission help achieve an organizational goals? পড়তে তো ভালোই লাগে। What is mission? What is mission? Explain the key elements in developing a mission statement. Define mission, vision, and values of an organization. Define mission, vision, and values of an organization. A vision statement stretches the organization's capabilities and image to itself. How would you distinguish between vision and mission? Distinguish between mission and vision. Mission is a statement which distinguishes the organization from others. Mission is a statement which distinguishes the organization from others. Obviously, একটা মিশন যখন থাকে, এটা অন্য অর্গানাইজেশন যে অর্গানাইজেশনের মিশন নাই তার চেয়ে অবশ্যই এটাকে ডিস্টিংগুইশ করে সেপারেটলি। Vision is not a mental perception of the environment of an organization wants to create. Why is it important to align the values and core competencies or an organization with its mission and vision? Why is it important to align the values and core competencies or an organization with its mission and vision? What is a mission statement and how is it different from a vision statement? What is mission statement and how is it different from a vision statement? Explain the benefits and weaknesses
of management by objectives. What are the characteristics of well-constructed goals of an organization? Characteristics of well-constructed goals of an organization. What does SMART objectives means? এই যে স্মার্ট সম্বন্ধে তো মোটামুটি সবারই ধারণা আছে। স্মার্ট স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক, টাইমলি। এই স্মার্ট শব্দটা মোটামুটি এটা পরীক্ষায় চলে আসছে এবং এটা নিয়ে বই-টই লেখা হয়, টাইম ম্যানেজমেন্টের বই-টই লেখা হয়, দেখা যায়। স্মার্ট অবজেক্টিভস, রাইট 4 good objectives and discuss the role of objectives in planning. 4 good objectives and discuss the role of objectives in planning. What is an objective? What is an objective? Explain areas of objectives set for all areas and departments of an organization. আচ্ছা, 42টা কোশ্চেন একসাথে করছে। Discuss the important steps involved in strategic management process. Discuss the important steps involved in strategic management process. Strategic planning helps management to have a clear view of the future and chalk out suitable program. Strategic management helps management. Strategic planning helps management to have a clear view of the future and chalk out suitable program. Suitable program chalk out করার জন্য আসলে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা ম্যানেজমেন্টকে কিভাবে হেল্প করে এটা এখানে ডিসকাস করতে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ স্ট্র্যাটেজিক ম্যানেজার অ্যান্ড এ ফাংশনাল ম্যানেজার? স্ট্র্যাটেজিক ম্যানেজার অ্যান্ড এ ফাংশনাল ম্যানেজার। Define corporate strategic planning. Define corporate strategic planning. Explain the differences between short, medium, and strategic planning. Short, medium, and strategic planning. Describe the objective setting process in strategic management. Describe the objective setting process. Objective setting process. How strategy is linked to business ethics. How strategy is linked to business ethics. আচ্ছা ভাই, আপনারা কি আছেন সবাই? আমি তো রিডিং করতেছি, পরে আমার সাইরা দিয়ে চলে যান না কিন্তু সবাই। যে কামাল ভাই কি পড়তেছে পড়তে থাকুক, আমরা ঘুমাই যাই। অলরেডি তো ইয়া ভাই, মাহমুদ ভাই ল্যাপের মধ্যে শুয়েই পড়ছে। ঘুমাই নাই, আসি ভাই, শুনতেছি। ভাই টপিক শুনে ঘুম আসে ভাই, যে কোচিং করতে টপিক। এই যে ব্যালেন্স স্কোর কার্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ব্যালেন্স স্কোর কার্ড, ব্যালেন্স স্কোর কার্ড needed in the strategic management process. What is meant by? এত প্রশ্ন কখন পড়বো ভাই, যেগুলো আপনি লিখছেন ভাই? আমি তো লিখি নাই, আমি সংগ্রহ করে ফেলছি একসাথে, বুঝছেন? কখন পড়বো এগুলো ভাই? এখন এই যে আমরা 1 ঘন্টা ডিসকাস করবো, এর মাঝে দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। কামাল ভাই ব্যালেন্স স্কোর কার্ডটা আবার বলেন। আচ্ছা, ব্যালেন্স স্কোর কার্ড তো আমরা আলোচনা করব। মানে ব্যালেন্স স্কোর কার্ড কিন্তু আমাদেরকে স্যারে পড়াইছো। হ্যাঁ, স্যারে ব্যালেন্স স্কোর কার্ড আমাদেরকে পড়াইছো। ইনুসুর রহমান স্যারে আমাদেরকে কবে পড়াইলো? আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা শেষ করি, তারপরে হ্যাঁ ব্যালেন্স স্কোর কার্ড মানে শেষ। ঠিক আছে, আমরা মোটামুটি মিশন ভিশন থেকে মোটামুটি এখানে 42টার মতো কোশ্চেন একসাথে করতে পারছি। আর শর্ট এন্ড পেস্ট অ্যানালাইসিস, এই দুইটা কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। স্যারে এটা বারবার বলছে, শর্ট এন্ড পেস্ট অ্যানালাইসিস। পেস্ট অ্যানালাইসিসও বলে, আবার পেস্টেল অ্যানালাইসিসও বলে। স্যারে যে একটা সাজেশন দিছে, ওখানে কিন্তু মিশন ভিশন অবজেক্টিভ স্ট্র্যাটেজি এন্ড পলিসি ডিফারেন্সিয়েট এই কথাগুলি বলছে বারবার। ইমার্জেন্ট স্ট্র্যাটেজি, রেশনাল স্ট্র্যাটেজি, হ্যাঁ এই কথাগুলি বারবার বলছে। এখন ব্যালেন্স স্কোর কার্ডটা আগে বলতেছেন। আচ্ছা, ব্যালেন্স স্কোর কার্ডটা আমি আগেই বলি, স্যারের শীটটা থেকেই আমি বলি একটু। ব্যালেন্স স্কোর কার্ড, ব্যালেন্স স্কোর কার্ড সম্বন্ধে কারো যদি কোনো আইডিয়া থাকে একটু বলতে পারেন, শেয়ার করতে পারেন।
এটা কি আপনার ব্যালেন্স স্কোর কার্ডটাকে আমার যতটুকু মনে হচ্ছে যে ফাইন্যান্স রিলেটেড এই ধরনের যদি নাকি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টেরই কোনো না পেস্টেল? না 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 না, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টেরই একটা অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যালেন্স স্কোর কার্ড দাঁড়ান আমি একটু এটা মনে হয় পারফরমেন্স ইভ্যালুয়েশনের কিছু হবে। পারফরমেন্স ইভ্যালুয়েশনের, হ্যাঁ ঠিক বলছো, পারফরমেন্স ইভ্যালুয়েশনের বিষয় এটা। এসিআর যে দেই আমরা, এসিআর এর একটা অংশ এই ব্যালেন্স স্কোর কার্ড। কিন্তু স্যারে আরো সুন্দর করে বুঝাইছিল জিনিসটা। ব্যালেন্স স্কোর কার্ডটা আমরা একটু গো থ্রু করব। একটা নিয়াজির এই ইয়াটা তো সবার কাছে আছে তাই না? নিয়াজির বইটা তো সবার কাছে আছে নাকি? নিয়াজির সাজেশনটা আমার মনে হয় আপনি এই কোশ্চেন গুলো দিলে না, মানে কোন ইয়ার থেকে আসছে তাহলে আমাদের সুবিধা হইতে বাইর করতে এগুলো কোন বছর আসলে এগুলো না? আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। আমি পরবর্তীতে এটা এটা ইয়া করব, কোন ইয়ারের কোন কোশ্চেনটা লিখে দিব তাহলে বাইর আমি, করতে হ্যাঁ। সুবিধা হতো। কারণ এই সুবিধা তো অনেকগুলো আছে বুঝলেন না? হুম, ঠিক আছে, আমরা এটা করব ইনশাআল্লাহ। আমরা ব্যালেন্স স্কোর কার্ডটা স্যারে বলছিল আচ্ছা, আমরা একটু ব্যালেন্স স্কোর কার্ডটা সামনে যখন আসবো তখন আলোচনা করব, হ্যাঁ। এখন সামনে যেটা পাই এটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ, কি বলেন? করেন ভাই করেন। আচ্ছা, ওই যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা নিয়ে একটু কথা বলি। স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর অপারেশনাল প্ল্যানিং, এটা কিন্তু আমাদের জানুয়ারি 2018-তে কোশ্চেনটা আসছে, হ্যাঁ। ডিসকাস ইউর আন্ডারস্ট্যান্ডিং অন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। হ্যাঁ কামাল ভাই বলবো আমি? হ্যাঁ, বলেন। আচ্ছা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং হচ্ছে আপনার লং টার্ম প্ল্যানিং। আপনি ভিডিওটা অন করে বলেন না। হুম, রবীন্দ্র দা, আপনার ভিডিওটা অন করে বলেন। আচ্ছা বলতেছি। দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, দেখতেছেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা হচ্ছে আপনার একটা লং টার্ম প্ল্যানিং, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এটা করে আপনার টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছে ওরা এই স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা করে। ওকে, ফাইন। তারপর স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর টাইম পিরিয়ডটা হচ্ছে লং টার্ম, শর্ট টার্ম না। আর অপারেশনাল প্ল্যানিং যেটা, সেটা করে আপনার বিভিন্ন, ধরেন আমাদের ব্যাংকে যদি বলি আমরা, বোর্ড অথবা এমডি যে প্ল্যানিং গুলি করে সেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আচ্ছা, বোর্ডের লোকজন যারা করতেছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এমডি যে প্ল্যানিংটা করতেছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কিন্তু ধরেন আমাদের ব্যাংকে অথবা বিভিন্ন অফিসে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট তার কাজের সুবিধার জন্য যে প্ল্যানিংটা করে সেটা হচ্ছে অপারেশন প্ল্যানিং। আচ্ছা, অপারেশন প্ল্যানিংটা হচ্ছে আপনার ডে টু ডে অপারেশনের সঙ্গে যুক্ত, আর স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা হচ্ছে আমার লং টার্ম গোলের সঙ্গে যুক্ত। মানে মেইন পার্থক্য হচ্ছে এটাই দুইটার মধ্যে। আচ্ছা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইয়াটা হলো একটা টোটাল প্ল্যানিং প্রসেস। আপনি আপনার শর্ট অ্যানালিসিস করবেন, আপনার কোথায় সুবিধা আছে, কোথায় অসুবিধা আছে, কোথায় উইকনেস আছে, সবকিছু বিষয় কনসিডার করে আপনি আপনার একটা গোল সেট করবেন, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। যে আগামী 2 বছরের জন্য, 5 বছরের জন্য আমি এই গোলটা সেট করলাম, আমার এখানে উইকনেস আছে, আমার এখানে শর্ট অ্যানালিসিস যেটা বলার কি, এখানে আমার স্ট্রেংথ আছে, এখানে আমার অপরচুনিটি আছে, সব বিষয়গুলি সামগ্রিক বিষয় কনসিডার করে টপ লেভেল ম্যানেজমেন্ট যে প্ল্যানিংটা করে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ফাইন। আমার মনে হয় এই যে 2 নাম্বার কোশ্চেনটা, হাউ ডাজ ইট হেল্প ইন ফর্মুলেটিং স্ট্র্যাটেজি অফ এন অর্গানাইজেশন, এইটার জন্য এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং আপনি রবীন্দ্র দা যেভাবে বললেন এই জিনিসটা এইভাবে গুছিয়ে লেখা যায় নাকি? এরকমই জিনিসটা, এরকমই, হ্যাঁ, তাই না? আচ্ছা, এখানে অবশ্য এই যে কোশ্চেনটা ব্রিফলি ডেসক্রাইব হাউ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিফার্স ফ্রম অপারেশনাল প্ল্যানিং, ওইখানে একটা কোশ্চেন এরকম ভাবে আসছিল।
ওই যে অপারেশন বললাম, অপারেশন হচ্ছে ডে টু ডে অপারেশন, বিভিন্ন ডিপার্টমেন্ট করতেছে। স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে লং টার্ম, অপারেশনাল প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম। স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতেছে টপ লেভেল ম্যানেজমেন্ট, আর অপারেশনাল প্ল্যানিং করতেছে মিড লেভেল ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, একটু একটু যদি আমি রিডিং পড়ি আর কি, জি বলেন। কোশ্চেনটা এরকম, রবীন্দ্রনাথের সাথে আমি অ্যাড করি, রবীন্দ্রনাথ সুন্দরভাবে বলছে, আমার মনে হয় মনে রাখার মতো। আর একটু যদি অ্যাড করি, অন্যরাও যদি অ্যাড করতে চান অ্যাড করবেন প্লিজ কাইন্ডলি। জি বলেন, অবশ্যই অবশ্যই। হ্যাঁ। Strategic planning determines exactly where your organization is going over the next few years. আপনি যেটা বললেন হ্যাঁ, যে long লং term। টার্ম প্ল্যানিং, মানে মিনিমাম over 5 the বছর একটা টার্ম। রাইট রাইট, যেমন সরকার যেমন একটা 5 ইয়ার্স প্ল্যানিং করে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে, সেম ভাবে একটা অর্গানাইজেশনও কিন্তু এরকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে বা 3 ইয়ার্স প্ল্যানিং একটা পরিকল্পনা করে। বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা চায়, যা আমরা যারা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে আছি, বিশেষ করে ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং কোম্পানি যেগুলি, তারা কিন্তু 3 ইয়ার্স প্ল্যানিং জমা দিতে হয় কোথায় যেতে চায়। এই যে এখানে বলছে রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে বলছেন যে একটা লং টার্ম প্ল্যানিং ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স এন্ড হাউ ইটস গোয়িং টু গেট দেয়ার, এবং কিভাবে আমরা যাব ওইখানে। ওই যে বললাম না আপনার, হ্যাঁ, ওই যে সুবিধা অসুবিধা, স্ট্রেংথ উইকনেস সবকিছু চিন্তা ভাবনা করে আমি একটা গোল সেট করলাম, এইভাবে যাব, আমার এখানে সুবিধা আছে, এখানে অসুবিধা আছে, আমার এখানে স্ট্রেংথ আছে, এখানে উইকনেস আছে। রাইট রাইট রাইট। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং is a coordinated and systematic way to develop a course and direction for your company. একটা কোর্স এবং ডিরেকশন দেয়। স্ট্র্যাটেজিক প্ল্যানিং is a document used to communicate with the organization and organization's goals, the actions needed to achieve those goals, and all of the other critical elements developed during the planning exercise. Strategic planning is an organizational management activity that is used to set priority set করে, focus energy and resources, এবং ফোকাস করে কোথায় এনার্জি আমার ইউজ করব এবং রিসোর্স কোথায় ইউজ করব, এই প্রায়োরিটি বেসিসে কোথায় উইকনেস কোথায় অপরচুনিটিস কোথায়। রাইট রাইট, এই কথাগুলি বলছি। স্ট্রেংথেন অপারেশনস, এনশিওর দ্য এমপ্লয়িজ and other stakeholders are working toward common goals. একটা কমন গোল থাকবে, একটা সবারই একটা কমন গোল থাকবে। যেমন সবারই একটা কমন গোল দেখা যায় যে আমাদের বটম লাইনকে, আমাদের প্রফিট এন্ড লস কে ম্যাক্সিমাইজ করা, একটা কমন গোল এটা। কিন্তু ধরেন একটা ব্যাংকের ম্যান সেট করলো আগামী বছর আমার প্রফিট টার্গেট হচ্ছে 300 কোটি টাকা, এটা হচ্ছে কমন গোল। হ্যাঁ, establish agreement around intended outcomes, results, and assess and adjust the organization's direction in response to a changing environment. It is a disciplined effort that produces fundamental decisions and actions that shape and guide what an organization is, who it serves, and what it does, and why it does it, with a focus on the future. Who it serves, মানে what an organization guide what an organization is, অর্গানাইজেশনটা কি এটাকে গাইড করে। who it serves, কে সার্ভ করে এখানে, who it does, কে এখানে কাজ করে, and why it does, এবং কেন এটা করে, with a focus on the future কে ফোকাস করে। এটা effective strategic planning articulates not only where an organization is going and the actions needed to make progress, but also how it will know if it is successful. There are commonly 3 strategies involved in strategic planning. 3টা কমন স্টেজ আছে, যে স্টেজটা হলো, ফার্স্ট স্টেপটা কি, একটা হলো যে স্ট্র্যাটেজিক পজিশন অ্যানালাইসিস, সেকেন্ড স্টেপ হলো স্ট্র্যাটেজিক চয়েস, আর থার্ড স্টেজ হলো আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন অর ইমপ্লিমেন্টেশন। স্ট্র্যাটেজিক পজিশন অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক চয়েস, স্ট্র্যাটেজিক অ্যাকশন অর ইমপ্লিমেন্টেশন। ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজিক পজিশন অ্যানালাইসিসে কি বলছে, যে রেশনাল প্ল্যানিং মডেল। কামাল আরেকটু বলো কামাল, আবার একটু বলো এই প্রশ্নটা। প্রথমটা হলো স্ট্র্যাটেজিক পজিশন অ্যানালাইসিস। যুদ্ধক্ষেত্রে যেমন কি করে, যুদ্ধক্ষেত্রে যে পজিশন, যে ভালো পজিশনে থেকে যুদ্ধ করতে পারে,
সে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেম ভাবে একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি পজিশনটা যদি অ্যানালাইসিস করে ভালো পজিশন সেট করা যায়, কামাল ভাই তাহলে পজিশন এটা অ্যানালাইসিসটা বলবো? হ্যাঁ বলেন না, বলেন, ওয়েলকাম। কামাল ভাই হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, পজিশন আমি বলি তিনটা, যেহেতু কতবার আমি পড়ছি এগুলি। পজিশন অ্যানালাইসিস হচ্ছে আপনি আপনার পজিশনটা আগে অ্যানালাইজ করবেন। আমার ওই যে যেটা বললাম, আমার কোথায় সুবিধা, কোথায় অসুবিধা, কোথায় আমার অপরচুনিটি আছে, কোথায় আমার থ্রেট আছে, এই জিনিসগুলি নিজের পজিশনটা আগে ভালো করে জানা হচ্ছে পজিশন অ্যানালাইসিস। স্ট্র্যাটেজি করতে গেলে আগে আমি বুঝতে হবে আমার পজিশনটা কোন জায়গায়, আমার কোন জায়গায় ইয়ে আছে, সুবিধা আছে, কোন জায়গায় অসুবিধা আছে, এটা হচ্ছে পজিশন অ্যানালাইসিস। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, দাদা সেকেন্ডটা বলেন, মনে তারপর হচ্ছে আপনার second টা। স্ট্র্যাটেজিক চয়েস, তাই না? জি জি। হ্যাঁ, স্ট্র্যাটেজিক চয়েস হচ্ছে পজিশনটা অ্যানালাইসিস করে তারপর আমি চয়েস নিব যে আমি কি করব। হুম আমি কি আহ, ধরেন আমি কি চাল উৎপাদন করুম, না গম উৎপাদন করুম, না ডাল উৎপাদন করুম, আমার পজিশনটা অ্যানালাইসিস করে তারপর আমি ডিসিশনটা নিব। সেকেন্ডটা হচ্ছে চয়েস। আর থার্ড হচ্ছে চয়েস করে ফেললাম, এইবার আমি অ্যাকশনে নামলাম যে আমি এই চয়েসটা আমি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমার কি কি কাজ করা লাগবে। হুম ফাইন, অ্যাকশন, অ্যাকশন। থার্ড হলো অ্যাকশন। থার্ড হচ্ছে অ্যাকশন, ইমপ্লিমেন্টেশন। আর হ্যাঁ, সেকেন্ড প্ল্যান হলো, করলাম, সব করলাম, এবার আমি অ্যাকশনে যাব, প্ল্যান অনুযায়ী কাজ হ্যাঁ করব। সেকেন্ড হলো স্ট্র্যাটেজিক চয়েসে বলা হয়েছে যে সুইটেবিলিটি কি, এই যে আমি কাজটা করব, এই কাজটার বেসটা কি, আমি সেট বেসটা করব হবে কি করব, সুইটেবিলিটি কতটুকু, ডিসিশন নিব কোন দিকে যাব। অ্যাকসেপ্টেবিলিটি কতটুকু, এবং ফিজিবিলিটিটা কতটুকু। আমি একটা কাজ করতে গেলে হুম, হুড়মুড় করে করব না, আমি একটা এটার অফিস বেসিস, এই করব তিনটা বা বেসিস, একটা ব্যবসা সুইটেবিলিটি, বাণিজ্য শুরু করব, অ্যাকসেপ্টেবিলিটি, এই তিনটা বেসিস আমি। রাইট, সাফ ক্রাইটেরিয়া বলে, সাফ ক্রাইটেরিয়া। এই সুইটেবিলিটি এই কথাটা কেটে কেটে আসছে, সুইটেবিলিটি আর সুইটেবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি এন্ড ফিজিবিলিটি। অ্যাকসেপ্টেবিলিটি আর ফিজিবিলিটি। হুম আমাদের এই যে thank you. স্ট্র্যাটেজিক পজিশন অ্যানালাইসিস যেটা, সেটা কি হ্যাঁ। শর্ট অ্যানালাইসিস হিসেবে মানে ইয়া করতে পারি আমরা? শর্ট অ্যানালাইসিসটা হলো ফার্স্ট স্টেপটা। ফার্স্ট স্টেপটা হলো এখানে যে স্ট্র্যাটেজিক পজিশন অ্যানালাইসিসের কথা বলছে না, এই যে স্ট্র্যাটেজিক পজিশনটা আমি কি নিব, স্ট্র্যাটেজিক পজিশনটা হলো আমার শর্ট অ্যানালাইসিস করব। শর্ট মানে অ্যানালাইসিসটা কি, ওইটাই বলতে এস পারি যে দিয়ে, শর্ট অ্যানালাইসিস। না এস দিয়ে আমি কি করব, স্ট্রেংথ, এই যে স্ট্রেংথের সাথে আমার সম্পর্কিত কি, অপরচুনিটি সম্পর্কিত। ঠিক আছে, আমার স্ট্রেংথের সাথে আমার সম্পর্ক হলো অপরচুনিটির, আর আমার উইকনেসের সাথে সম্পর্ক কি, থ্রেট বা চ্যালেঞ্জ। শর্ট অ্যানালাইসিস বা শক অ্যানালাইসিস যেটাই বলে, এই যে আমি স্ট্র্যাটেজিক পজিশনটা অ্যানালাইসিস করব, আমি কোন স্ট্র্যাটেজিতে নিব, এই স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমার শর্ট অ্যানালাইসিস যদি করি, আমি একটা এবিসি কোম্পানি করব, যে ধরেন আমরা এই 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 ব্যাচের সবাই মিলে একটা চার্টার সেক্রেটারি ফান্ড করব, কমপ্লায়েন্স ফান্ড করব, তো আইসিএসবি ফান্ড। তো এটার শর্ট অ্যানালাইসিস যদি করি, আমার স্ট্রেংথনেসটা কি, স্ট্রেংথনেস গুলির সাথে আমার অপরচুনিটিও সংযুক্ত থাকবে, যে অপরচুনিটি আমি এই গ্র্যাব করতে পারি। এই স্ট্রেংথটা কি, যে আমরা সবাই প্রফেশনাল, আমরা সবাই স্টুডিয়াস, আমরা সবাই একই সমমনা, আমরা সবাই একই আইসিএসবির মেম্বার, এইগুলি কিন্তু আমাদের একটা স্ট্রেংথ। এবং আমরা সবাই গ্রুপে স্টাডি করতে পারতেছি, গ্রুপে আমরা সবাই আমাদের শেয়ারিং করতে পারতেছি, এগুলি কিন্তু আমাদের একটা স্ট্রেংথ। এটা আমাদের স্ট্রেংথ। স্ট্রেংথ। এইটার সাথে সাথে অপরচুনিটিটা কি, আমরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা লিড করতেছি। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানকে লিড করতেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এই কাজগুলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের চিন্তা ভাবনাগুলি কিভাবে ওখানে ইমপ্লিমেন্ট করতে পারি, বা ইমপ্লিমেন্ট করার মতো যোগ্যতা আছে, ক্যাপাবিলিটি আছে, আমরা যেহেতু লিডিং পজিশনে আছি, এগুলি কিন্তু আমাদের অপরচুনিটি। সেম ভাবে আমাদের উইকনেস গুলি কি কি, আমাদের উইকনেস যেমন আমরা উইকনেস হইতে পারে এরকম যে আমরা যা চাই তাই আমরা করতে পারবো না, আমরা যা চাই তাই আমরা করতে পারবো না। কেন করতে পারবো না, আমরা একটা লিডিং পজিশনের একটা ইনস্টিটিউট, বাংলাদেশে রিকগনাইজড যে ইনস্টিটিউট, আইসিএবি, আইসিএসবি, আইসিএমএবি, তিনটা লিডিং ইনস্টিটিউটের একটা ইনস্টিটিউট। তো আমাদের যা ইচ্ছা তা করার কোনো সুযোগ নাই, আমাদের হাত পা বাঁধা, আমাদের হাত পা বাঁধা। যেখানে যাব আমাদের বিএসএস মেনটেন করে চলতে হবে। আমরা যেখানেই যাব আমাদের কোয়ালিফাইড মেম্বার লাগবে। আমাদের উইকনেস কি, আমাদের লিমিটেড রিসোর্সেস, আমাদের মেম্বার খুবই অল্প। সারা বাংলাদেশে আইসিএসবির মেম্বার এখন হয়তো 400 এরকম কাছাকাছি, তাই না? 600। হ্যাঁ 600।
বাট অ্যাক্টিভ মেম্বার আমার মনে হয় ফার্ম আছে কয়টা, 10টার বেশি ফার্ম নাই মনে হয়, 10টা ফার্ম নাই, ফার্ম ফার্ম 10টা 10টা মাত্র ফার্ম, 10টা লাইসেন্স দেওয়া হয়েছে। 10টা লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু তাদের নামও কেউ জানে না এখন। আমার মনে হয় অনেকেই না 10টার মধ্যে আমি বলি এই 10টার মধ্যে হয়তো 3 থেকে 4টা হয়তো মানে অ্যাক্টিভ আর কি কাজ করে, আর বাকিগুলি নামে মাত্র। তার মানে কি আমাদের এইখানে একটা বড় উইকনেস এবং বড় চ্যালেঞ্জও। কারণ কি এই যে আমরা ফার্ম দিব, আমরা সবাই মিলে একটা ফার্ম দিলাম, কিন্তু ফার্মের দেখেন ইনকাম যদি জেনারেট না হয় তাহলে এই ফার্মটা সার্ভাইভ করবে কিভাবে? অপারেশনাল কস্ট তো আছে, এই ফার্মটা অপারেট করতে একটা অপারেশনাল কস্ট তো আছে। এই অপারেশনাল কস্ট আমরা কিভাবে মানে মেনটেন করব? এই যে উইকনেসের সাথে কি চ্যালেঞ্জগুলি জড়িত, থ্রেটগুলি জড়িত, যে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা। আর আরেকটা বলি, থ্রেডের সঙ্গে আমার ভালো এক্সাম্পল দিই, শুনেন বস। জি, থ্রেডের এক্সাম্পল হচ্ছে ধরেন আপনি আইসিএসবি থেকে মেম্বার হয়েছেন, কিন্তু আপনার থ্রেড হচ্ছে যারা সিএম এর মেম্বার, মানে প্রফেশনাল থ্রেড। প্রফেশনাল থ্রেট, রাইট। প্রফেশনাল থ্রেট হলো কি আইসিএবি, আইসিএমইবি এরা মেম্বার। এবং সবচেয়ে বড় থ্রেট হলো আমরা মাত্র নতুন শুরু করেছি, 2010 সালে আমাদের অ্যাক্ট আসছে, যদিও আমরা 97 সালে শুরু করেছি আইসিএসবি, কিন্তু 2010 সালে এটা যখন অ্যাক্ট আকারে আসলো তখন কিন্তু কিছুটা হলো জনপ্রিয়তা পাইছে এবং আপনার মেম্বার সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে। 97 সালে ছিল আইসিএমএবি, আইসিএমএবি, হ্যাঁ হ্যাঁ রাইট, ছিল না। হ্যাঁ, ম্যানেজমেন্ট শব্দটা ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ ইনস্টিটিউট অফ আইসিএসএমএবি, ICSMAB, right. Institute of Chartered Secretaries and Managers of Bangladesh. ম্যানেজার্স বাংলাদেশ। ভাই Right, আইসিএস right. এমবি, এমএবি না ভাই, এমবি। আইসিএস ICS এমবি। আমি ভাই একবার ভর্তি হতে গেছিলাম ওই সময় 2003 এ, পরে ভর্তি হই নাই, তো এই জন্য নামটা জানি না। আইসিএসএমবি, এমবি, জি ভাই, এমবি। তো দেখেন আমরা কিন্তু এই গ্রুপ ডিসকাশনের কারণে আমরা কিন্তু শর্ট অ্যানালাইসিসটা পড়া হয়ে গেল। আমার মনে হয় শর্ট অ্যানালাইসিস এখন যে অ্যাঙ্গেল থেকে আসুক আমরা লিখতে পারবো, তাই না? কামাল ভাই হ্যাঁ ভাই। আমি ওইটাই বলতে চাচ্ছি যে ওইটাই বলতে চাচ্ছি যে আমার স্ট্র্যাটেজিক পজিশন অ্যানালাইসিস আর শর্ট অ্যানালাইসিস ইজ দ্য সেম থিং। সেম থিং, রাইট। বস আমি একটু অ্যাড করি। আপনার পজিশন যখন অ্যানালাইসিস করতে যাবেন, পজিশন অ্যানালাইজ করতে গেলে আপনার শর্ট অ্যানালাইজ করা লাগবে। হ্যাঁ, পজিশন অ্যানালাইসিস করতে গেলেই পজিশন অ্যানালাইসিস করব কিসের জন্য? আসলে আমার পজিশনটা অ্যানালাইসিস করব, হচ্ছে পজিশন অ্যানালাইসিস। রাইট। শর্ট অ্যানালাইসিস করবই তো এই জন্য যে আমার পজিশনটা আমি জাস্টিফাই করতে চাই, আমার পজিশনটা কি অবস্থা আছে, রাইট, আমার জাস্টিফায়েবল কিনা, এটা করার জন্য আমরা শর্ট অ্যানালাইসিসটা করব। তাইলে আমরা মোটামুটি এই জায়গাটা থেকে বেশ ভালো কিছু বলতে পারলাম, তাই না? আর থার্ড স্টেপটা হলো অ্যাকশন। থার্ড স্টেপটা হলো যে আমরা শর্ট অ্যানালাইসিস করলাম, শর্ট অ্যানালাইসিস করার পরে আমি তারপরে সেকেন্ড স্টেপে ফিজিবিলিটি স্টাডি করলাম, অ্যাকসেপ্টেবল কিনা আনঅ্যাকসেপ্টেবল আমি ডিসিশন নিলাম, এটা সুইটেবল কি সুইটেবল না আমি ডিসিশন নিলাম। নেওয়ার পরে এখন আমরা ঝাঁপায় পড়বো কি পদ্মা সেতু প্রয়োজনে আমার নিজের টাকা দিয়ে করব। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা আমার সত্যিকার অর্থে ইমোশনাল একটা কথা, টাচ লাগে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছিল যে পদ্মা সেতু আমরা নিজের টাকায় করব, বিশ্ব ব্যাংকে টাকা যখন দিতে চাচ্ছে না, এই যে অ্যাকশনের কারণে কিন্তু আজকে দেখেন সত্যিকার অর্থে কাজও শেষ হয়ে গেছে। এই যে ইমোশনাল টাচ, এটা একটা দারুণ জিনিস। তো এই স্ট্র্যাটেজিক অ্যাকশনটা এখানে বলছে, স্ট্র্যাটেজিক অ্যাকশন আর ইমপ্লিমেন্টেশন। রেশনাল প্ল্যানিং মডেল ইজ স্ট্র্যাটেজিক। কামাল ভাই ঝাঁপায় পড়েন কিন্তু নিজের জিনিসের উপরে আর কি। এই দুষ্ট রে নিয়া আবার ঝাঁপায় পড়েন না, তাইলে এই দুষ্ট রে নিয়া যায়। কামাল ভাই আমরা যে মিটিং করতেছি এটাও কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাকশনের মধ্যেই পড়ে। অবভিয়াসলি আমরা ঝাঁপায় পড়ছি তো সবাই। সেটাই কামাল ভাই, হ্যাঁ ভাই, কোশ্চেন তো অনেক, আসলে মানে বেশি দেন না, একটা একটু করে আলোচনা করলে চলে আসবে, এই কথাগুলো আবার চলে আসবে। এই জন্য আমার মনে হয় একটু ফাস্ট যে এই কথাগুলো কিন্তু ঘুরে সিরাজ ভাই আপনি তো জুনিয়র সিরাজের সাথে চলে গেছিলেন, আপনি কি ঘরে ঝাঁপায় পড়ছিলেন? না আমি আছি, শুনছি। লোকজন আছে ভাই, আমি তো সেন্সর বুঝছেন সুলতান আরেফিন ভাই এই দুষ্ট
এমন এমন কথা বলে এটা যে ইনস্পিরেশন একটু চাঙ্গা করে দিলাম সবাই রে, এখন আবার শুরু করেন। ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট ইউ। একটু অ্যাডভান্স হয়ে আমি যেটা চাচ্ছিলাম, এটা ওই যে দাদা অনেক সুন্দর বলতেছিল, একটু অ্যাডভান্স হইলে ভালো আর কি, কারণ কোশ্চেন এগুলাই ঘুরে ফিরে আসবে। রাইট এই যে রাইট। অ্যাডভান্স হয়ে। আচ্ছা তাহলে এটা শেষ করে দেই, থার্ড স্টেপটা যে স্ট্র্যাটেজিক অ্যাকশন অর স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন। স্ট্র্যাটেজিক অ্যাকশন অর স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন সেম জিনিস, কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাকশন অর স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন। Strategic selected in second step is implemented using change management, human resource, HR management, process redesign and information system implementation. কারণ এই যে সেকেন্ড স্টেপে আমরা বললাম যে এই ফিজিবিলিটি স্টাডি করলাম, পদ্মা সেতু ফিজিবিলিটি স্টাডি করলাম যে আমরা এই পদ্মা সেতু করব। এখন যখন আমরা ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট করে পেয়ে ফেললাম, whether it is acceptable or unacceptable, whether it is suitable or not suitable, আমরা এই ডিসিশন যখন সেকেন্ড স্টেপে নিয়ে নিলাম, তারপরে আমরা কি করব, ম্যানেজমেন্ট যে ম্যানেজমেন্ট আছে এই ম্যানেজমেন্টকে আমরা ইউটিলাইজ করব, চেঞ্জ করব, রিফারবিশ করব, তারপরে এইচআর ম্যানেজমেন্ট, প্রসেস রিডিজাইন, ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন সবই করব। আমার মনে হয় এই কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ডিং অন স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর বিউটিজ অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মানে খুব সুন্দর আলোচনা হয়েছে, কি বলেন? নেক্সট বস সামনের দিকে যান। আচ্ছা, সামনের দিকে আমরা মিশন ভিশন, বারবার স্যারে যেটা বলতেছিল মিশন ভিশন, এই মিশন ভিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বস বলবো সংক্ষেপে? বলেন বলেন, আরে বলার জন্যই তো। ভীষণ জিনিসটা হচ্ছে আপনি কোথায় যেতে চান, ঠিক আছে? আর মিশন জিনিসটা হচ্ছে আপনি কিভাবে ভীষণের জায়গায় যাবেন, বুঝতে পারছি? ভীষণ হচ্ছে আপনি কোথায় যেতে চান, 5 বছর পর বা 10 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চান, লং টার্মে আপনি কোথায় দাঁড়াতে চান, সেটা হচ্ছে আপনার ভীষণ। আর মিশন হচ্ছে এই ভীষণটা আপনি কেমনে অ্যাচিভ করবেন, সেটা হচ্ছে আপনার মিশন। মানে কই যাব হচ্ছে ভীষণ, আর কিভাবে যাব হচ্ছে মিশন। দারুণ। অন্য কেউ একটু শেয়ার করেন। মিশন হচ্ছে লং টার্ম গোল, আর হ্যাঁ ভীষণ হচ্ছে লং টার্ম, মিশনটা লং টার্ম গোল, মিশন হচ্ছে লং টার্ম। হ্যাঁ মিশন হচ্ছে ওই লং টার্ম কে আমরা অ্যাচিভ করার জন্য যে শর্ট টার্ম যে গোলগুলো হাতে নিচ্ছি, এটাই হলো মিশন। হ্যাঁ ওই যেটা বললাম, কই যাব হচ্ছে ভীষণ, আর কিভাবে যাব সেটা হচ্ছে মিশন। মানে লং টার্ম গোলটাকে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, শর্ট টার্ম যে ডিসিশনগুলি নিয়ে স্টেপ বাই স্টেপ ডিসিশন, এগুলো হচ্ছে মিশন। জি তাহলে ভিশন শর্ট টার্ম, ভিশন লং টার্ম, মিশন শর্ট টার্ম, এটা আমরা বলতেই পারি। জি জি দাদা কি বলছিলেন? ভিশন হচ্ছে ফিউচার, লং টার্ম কে ভিশন হচ্ছে আমরা কই যেতে চাই, 10 বছর পর আমি আমাকে কই দেখতে চাই, লং টার্মে কোথায়, সেটা হচ্ছে ভিশন। হ্যাঁ ফিউচার আমি কোথায় দাঁড়াতে চাই, ভিশন। যে একটা ব্যাংকের দেখে আপনার ভিশন আর মিশন প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে, লেখা থাকে কি। তো ভিশনটা হচ্ছে আমি 10 বছর পর বা 20 বছর পর নিজেকে কই দেখতে চাই, সেটা হচ্ছে ভিশন। আর এই ভিশনটা আমি কিভাবে অ্যাচিভ করব, এই জিনিসগুলি আমি করতেছি কিসের মাধ্যমে, ছোট ছোট বিভিন্ন প্ল্যানের মাধ্যমে, সেগুলো হচ্ছে আমার কি মিশন। মানে missionary activities is a part of vision. হ্যাঁ How can we achieve the mission? how can we achieve the vision, এটা হচ্ছে মিশন। হ্যাঁ Vision. আচ্ছা আমি একটু অনেক সুন্দর করে স্যার পড়াইছিল, আমি একটু বইয়ের থেকে বলি তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ বলেন বস। An aspirational statement of where the organization's desire, আপনারা যেটা বারবার এটাই বলতেছিলেন যে ডিজায়ার করে কোথায় যেতে চায়। হ্যাঁ, organization desires to be in the future. হ্যাঁ, the direction and ultimate goal of the organization, what it would achieve or accomplish in the future. ভিশন শেষ, ঠিক আছে? What it would achieve or accomplish in the future. The vision statement answers the question, where do you want to go? আমি যেটা বলছি কই যেতে চাই, এই কথাটাই বলছেন যে where do you want to go.
কামাল ভাই ভাইয়া ওই কোন বই থেকে পড়ছেন একটু যদি বলেন তাহলে আমরা মিলিয়ে নিতে সুবিধা হয় আর কি ওইটা। এটা হলো কি, এটা হলো আপনার সব বই আছে, এটা সব বইয়ের মধ্যে আছে। আমি 2টা বই এখানে রাখছি। তারপর এটা হলো- আপনি যেটা থেকে কোড করবেন ওটা একটু বললে জাস্ট আমরা একটু পরে নোট নিলাম। আচ্ছা, এখানে আমি ওই যে আমাদের একটা সিনিয়র প্রফেশনাল আছে, জি জি ওই নিয়াজি, হ্যাঁ ওটা তো শীট যেটা হ্যাঁ নিয়াজির যে অ্যান্সার শিট আছে, অ্যানসার শীট রাইট। ওই নিয়াজির অ্যান্সার শিট আমি ফলো করতেছি আচ্ছা এখন। একটু পেজ নাম্বারটা বলেন আমরা সঙ্গে সঙ্গে বের করে ফেলবো আর কি। পেজ নাম্বার 2। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আচ্ছা হ্যাঁ, এখানে ভিশন স্টেটমেন্টটা কি অ্যান্সার দেয় যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, মানে খুব চমৎকার ভাবে কিন্তু ভিশনটাকে বুঝাই দিছে রবীন্দ্র দাদা এবং সিরাজ ভাই, দারুণ আলোচনা করছে যে আমরা ফিউচারে কোথায় যেতে চাই, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। এই ভিশন স্টেটমেন্টটা হলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো একটা অর্গানাইজেশনের, নট অনলি অর্গানাইজেশন, আমরা যদি ব্যক্তির জীবনও চিন্তা করি, আমি আমার ব্যক্তি জীবনে আমি কোথায় যাই পৌঁছাতে চাই, আমার গোল কোথায়, এটা কিন্তু আমার ভিশন থাকতে হবে। এবং এই ভিশন থাকার কারণেই কিন্তু আজকে আমরা এই বুইড়া বয়সেও পড়াশোনার সাথে জড়িত আছি, তাই না? জি আদু ভাই। সো এটা একটা এই ভিশন স্টেটমেন্টের মধ্যে আমাদের সুন্দর একটা জিনিস, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, এই জিনিসটা মনে রাখলেই ভিশন আর কখনো ভোলা হবে না। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো এন্ড as such is purposively directional, ভিশন ডিরেকশন, হ্যাঁ মানে আপনাকে নির্দেশনা দিবে আর কি। ডিরেকশন দিবে, নির্দেশনা দিবে, রাইট। আচ্ছা, তারপরে মিশনটা বলি। মিশন হলো দ্য পারপাস এন্ড ফোকাস অফ দ্য অর্গানাইজেশন। পারপাস এন্ড ফোকাস অফ দ্য অর্গানাইজেশন, আমরা যে এই ভিশনটা সেট করলাম, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, এই যে গোলটা সেট করলাম, এই কিভাবে করব? গোলটাকে ফোকাস করা, এবং এই গোলটাকে ফোকাস করে আমাদের কর্মকাণ্ডগুলি চলতে থাকবে। পারপাস এন্ড ফোকাস অফ দ্য অর্গানাইজেশন, কোর purpose and focus of the organization, which normally remains unchanged within a strategic planning period. ধরেন আমরা সেট করলাম যে আমরা এই বছর এই পরীক্ষায় 22 জুনে যে জানুয়ারিতে যে পরীক্ষা হবে 2021-এ, এই পরীক্ষায় আমরা কোয়ালিফাই করতে চাই। এখন এই যে আমরা ভিশনটা সেট করলাম, যদি শর্ট টার্ম, একেবারে শর্ট টার্ম আমি বলতেছি, এটা লং টার্ম হতে পারে, যারা আজকে ফাউন্ডেশন থেকে শুরু করবে তাদের জন্য 2.5 বছরের একটা লং জার্নি। তো এই ভিশনটা যখন সেট করলাম, এই সেটটা করার পরে এই ফোকাসটা আমার আনচেঞ্জ থাকবে উইদিন স্ট্র্যাটেজিক প্ল্যানিং পিরিয়ড। এই যে 3 বছর আমি সেট করলাম, এই 3 বছরে আমাদের ফোকাসটা আনচেঞ্জ থাকবে যে আমি এনিহাউ এট এনি কস্ট আমি ওই কোয়ালিফাই করার জন্য প্রস্তুত, এট এনি কস্ট। এই যে আমি এইমটা লক্ষ্য করলাম, মাই এম ইন লাইফের মধ্যে প্রায় পড়ে যাচ্ছে এটা, ভিশন মিশন এগুলি মাই এম ইন লাইফ আমরা ছোটবেলা যে পড়ছিলাম, যে বড় হয়ে রিক্সাওয়ালা হব, দইওয়ালা হব, হ্যাঁ মুরগিওয়ালা আসলে মুরগিওয়ালা হব, যে আসে তার সাথে ছুটতাম, তাই না? এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে কথা বলছে না কেন? কামাল, আমার মনে হয় এটা লেখা যাবে, বুঝছো? ভিশন এবং মিশনের পার্থক্যটা লেখা যাবে। এগুলা কিন্তু লিখতে পারবো আমরা সবাই, বুঝছেন? একটু ক্রিটিক্যাল। ওকে, আমি জাস্ট মানে ওই যে বইয়ের ভাষাটা একটু শেষ করতেছি আর কি পড়ে। Whereas strategies and tactics may be altered more often to adapt to the changing circumstances. A mission is different from a vision in that the former is the cause and the later is the effect. A mission is something to be accomplished, whereas a vision is something to be pursued for that accomplishment. মিশন আমার মনে হয় মোটামুটি একটা স্টেজে চলে গেছি আমরা। তারপরেও যদি কারো কোনো শেয়ারিং থাকে, মাহমুদ ভাই, সিরাজ ভাই, হাসান, মিজান ভাই আছেন। মিজান ভাই একটু কথা বলতেছে না, মিজান ভাই আমাদের উপর চরম খেপে আছে বোঝা যাইতেছে। আরিফ ভাইও কথা বলতেছে না, রায়হান ভাইও কথা বলতেছে না, অত্যন্ত গুণীমানী ব্যক্তিত্ব কথা বলতেছে না। আসলাম হলো একদম শেষ রাতে, আর কি কথা বলবো। অবস্থা খারাপ, পরীক্ষা দেবো কিনা তাই নিশ্চিত হতে পারি নাই। ভাই ওস্তাদের মারি তো হয় শেষ রাত্রে। ভাই আপনি সবসময় এই কথাটাই বলতেছেন, আমি দেখতেছি, কিন্তু আপনি দেখি সবার আগে কোয়ালিফাই করেন। না ভাই, এবার যে কি হবো এখনো বুঝতে পারতেছি না। কালকে কি লাস্ট ডেট ফর্ম ফিল আপের?
ও আচ্ছা, ফর্ম ফিল আপ তো 10 তারিখ না, পর্যন্ত ফর্ম ফিল আপ তো সময় 10 আছে। তারিখ পর্যন্ত আপনি করতে পারবেন। কালকে হলে আপনার জরিমানা ছাড়া লাস্ট ডেট। আচ্ছা 500 টাকা জরিমানা দিয়ে 10 তারিখ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে আর বলে আরেকদিন ভাই তো জরিমানা দিবেন না? ফাইজলামি। সুলতান, আচ্ছা এই আচ্ছা কামাল আমরা কামাল ভাই শুরু খুব করে মনোযোগ দিয়েছেন? দিয়ে শুনতেছি, আপনি পড়েন। আচ্ছা, অ্যাকশন প্ল্যানটা কিন্তু প্রায় দেখা যায় আসে। অ্যাকশন প্ল্যান একটা শর্ট নোট আসে, তাই না? অ্যাকশন প্ল্যানটা নিয়ে কেউ কথা বলবেন নাকি? তারপরে স্মার্টটাও আসে, স্মার্ট, এই যে স্মার্ট শব্দটা যেটা আসে, এটাও কিন্তু আসে। এগুলো লিখতে পারবা? হ্যাঁ, স্মার্ট স্মার্ট লিখতে পারবা দোস্ত? স্মার্ট কিন্তু তোমার মানে মাথায় থাকতে হবে। স্মার্টের এটা মনে ইলাবোরেশনটা, রাখতে হবে, স্মার্টটা মনে রাখতে হবে, 5টা শব্দ তো, 5টা হ্যাঁ শব্দ হ্যাঁ, মনে রাখতে হবে। 5টা ইলাবোরেশনটা মনে রাখতে হবে। স্মার্টটা স্পেসিফিক, এস দিয়ে হলো স্পেসিফিক, এম দিয়ে হলো মেজারমেন্ট, এ দিয়ে হলো অ্যাটেইনেবল, আর দিয়ে হলো রিয়ালিস্টিক, আর টি দিয়ে হলো সময় মাফিক, টাইমলি। টাইম তো এই যে স্মার্টটা, টাইম ওরিয়েন্টেড মনে রাখি। হ্যাঁ হ্যাঁ, টাইমলি আর কি, সময় মাফিক। টাইম বাউন্ড বলে বোধহয়, টাইম বাউন্ড। টাইম বাউন্ড বা টাইমলি যেটাই বলতে পারি আমরা, টাইম বাউন্ড বলতে পারি বা টাইমলি বলতে পারি। হ্যাঁ, টাইম বাউন্ডও হতে পারে, টাইমলি হতে পারে, একই কথা। আসলে টাইম বাউন্ডই মানে একটা সুনির্দিষ্ট, আর টাইমলিও একটা সুনির্দিষ্ট। ঠিক আছে, স্পেসিফিকও কিন্তু সুনির্দিষ্ট সময়। এটা হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এন্ড টাইম অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, এই যে টাইম অ্যাভেলেবিলিটি, আরেকটা সুন্দর শব্দ আসছে, টাইম অ্যাভেলেবিলিটি। যে আমি যে এই সিএ পরীক্ষা দিব আর সিএস পরীক্ষা দিব, আমার কিন্তু সময় খুব সুনির্দিষ্ট, আমি কিন্তু স্পেসিফিক। আমি কি পরীক্ষা দিব? সিএস ফাইনাল পরীক্ষা দিব, স্পেসিফিক। এই যে এস, স্মার্টটা স্পেসিফিক, সুনির্দিষ্ট। আমার মানে কোনো লক্ষ্যটা কোনো অস্পষ্ট কিছু না, একেবারে স্পেসিফিক। তারপরে মেজারেবল, পরিমাপযোগ্য। মেজারেবল, এম হলো মেজারেবল, পরিমাপযোগ্য, যেটা আমি মেজার করতে পারবো, যে আমি যা অর্জন করতে চাই সেটা মেজার করা যাবে, মেজার করা যাবে। যে সিএস আমি এই পরীক্ষাটা যদি কোয়ালিফাই করে ফেলতে পারি, আমি কিন্তু আলহামদুলিল্লাহ সবাই আমরা একটা বিশাল পদ্মা সেতু পার হয়ে গেলাম। আমাদের ক্যারিয়ারের জন্য একটা বিশাল রিমার্কেবল একটা পজিশন তৈরি হবে, একটা প্রফেশনাল ইনস্টিটিউটের। পদ্মা সেতু যাইতেছো কেন? আমি পদ্মা সেতু তো ভাই আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই দেখেন তো কামাল ভাইয়ের পদ্মা সেতুতে শেয়ার আছে কিনা, একটা তদন্ত কমিটি গঠন করেন। এই সুকুক বন্ড আছে, বুঝছেন? সুকুক বন্ড বাজারে চলে আসছে, জানেন? না এটা জানি না তো। এই তাহলে কিন্তু এটা থেকে প্রশ্ন আসবে রে ভাই। সুকুক আসবে, মাস্ট, সুকুক থেকে মাস্ট প্রশ্ন আসবে। সিকিউরিটিজ লতে সুকুক থেকে মাস্ট প্রশ্ন আসবে। আমি আমার যে সিকিউরিটিজ ল এন্ড ক্যাপিটাল মার্কেটের একটা পেজ আছে না, ওইখানে কিন্তু আমি এটা শেয়ার করছি, আপনারা দেখেন। এটা কি ইউটিউবে? না, ওই যে পেজে আমি এটা শেয়ার করে দিব না, আপনাদের এই আমাদের গ্রুপটাতে শেয়ার করে দিব না। একটু দিয়েন ভাই। হ্যাঁ নিশ্চয়ই। এটা 8,000 কোটি টাকার সুকুকটা আসছে। কথা প্রসঙ্গে যেহেতু ওইদিকে আলোচনা আসছে, কথাটা বলি। 8,000 কোটি টাকার সুকুক আসছে, বাজারে বন্ড ছাড়ছে। এটা 2 স্টেজে আসবে। একটা হলো 4,000 কোটি টাকা প্রথমে। এই প্রথমটা অলরেডি আজকে সকালবেলা এটার বিড বন্ড হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, এবং 2 জন ব্যক্তি, শুধুমাত্র এই 4,000 কোটি টাকার মধ্যে 2 জন ব্যক্তি এই সুকুক বন্ডে পার্টিসিপেট করতে পারে, পাইছে, এলিজিবল হয়েছে। আর বাকি সবাই হলো ইনস্টিটিউশনাল মূলত। আর বাকি সেকেন্ড স্টেজে যেটা আসবে, এটা ডেট এখনো করে নাই, এটা জানাবে পরে। এবং প্রতিটা ফিচার বৈশিষ্ট্য কি এই বন্ডের? এই ফিচার হলো এই সুকুক বন্ডটার, এটা হলো ইন্টারেস্ট ফ্রি, যেটাকে ইসলামিক বন্ড। এটা সুকুক হলো ইসলামিক বন্ড, এবং ইসলামিক বন্ডে ইন্টারেস্ট হবে না, এখানে প্রফিট দিবে। প্রফিটটা দিবে 6 মাস পরে এবং 6 মাস পরে কিউমুলেটিভ প্রফিট দিবে 4.69%। ঠিক আছে, 1 নাম্বার। দ্বিতীয়ত হলো এটা 6 মাস পরে দিবে। 3 নাম্বার হলো যখন এই যে বন্ডটা আছে, এই বন্ডের 4,000 কোটি টাকা ফার্স্ট স্টেজে আর সেকেন্ড স্টেজে 4,000 কোটি, 8,000 কোটি টাকা দিয়ে শহরের যে পয় নিষ্কাশন ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, এই ব্যবস্থাকে ডেভেলপ করবে। এবং এই 8,000 কোটি টাকা দিয়ে এরা এই প্রজেক্টটা রান করবে,
এবং প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সরকার এটা পারচেজ করে নিবে, এবং ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হবে, সম্ভবত এটা কত বছরের এক্স্যাক্টলি আমার মেমোরিতে নাই। এই তো বন্ডটা এই ছাড়ছে কারা ভাই? এই বন্ডটা ছাড়ছে সরকার। আচ্ছা, সরকার এটা থেকে ইনকাম করবে কেমনে বস টাকা? ও তো ডেভেলপমেন্ট ওয়ার্ক, ও তো কোনো বিজনেস নাই। না, ও টাকাটা তুলবে কেমনে? এটা হলো যারা বন্ড কিনবে তারা কিন্তু এটার মালিক। গভর্নমেন্ট যে আমারে ওই যে আপনি যেটা বললেন 4% রেটে দিবে। হ্যাঁ, এটা 4%, বললেন এটা 4.69% যে রেট থাকবে প্রফিটটা দিবে। 4.6 কত? হ্যাঁ, এই প্রফিটটা যে দিবে, প্রফিটটা ধরেন আপনি এটা কোথা থেকে দিবে? আপনি যে আমার কাছ থেকে টাকাটা নিছেন, এই টাকাটা যদি সরকার ব্যাংক থেকে দিত তাহলে কি ইন্টারেস্ট দিত না? কথাটা বুঝাইতে পারছি কিনা? সরকারে এই 8,000 কোটি টাকা যদি ধরেন প্রাইম ব্যাংক থেকে বড় করতো, তাহলে প্রাইম ব্যাংকরে কি ইন্টারেস্ট দিত না? বন্ড ছাড়ার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা হলো যে বাজেটের ঘাটতিটা কমানো। বাজেট থেকেও করতে পারতো সে টাকাটা দিয়ে, ঘাটতিটা মোচন করা। রাইট, বাজেট থেকে না করে সে পাবলিকের কাছ থেকে নিচ্ছে টাকাটা, পাবলিক থেকে বড় করছে, পাবলিককে একটা ইন্টারেস্ট মানে দিচ্ছে, প্রফিট দিচ্ছে, এবং পাবলিককে এইটুকু এনশিওরেন্স দিচ্ছে যে 5 বছর পরে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে বা 3 বছর পরে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, সরকার আবার এটা তার যে নির্ধারিত মূল্য আছে ওই মূল্যে কিনে নিতে পারে। তার মানে সাবজেক্টে আসি আমরা। ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম হলো স্মার্ট এর মধ্যে স্পেসিফিক মিজারেবল। সুকুক সম্পর্কে একটু বলবো? বলেন সিরাজ ভাই, বলেন, একটু বলেন যদি আপনারা অনুমতি দেন। আচ্ছা, সুকুক হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে জন কাইন্ডস অফ ইনভেস্টমেন্ট বন্ড। বন্ড হচ্ছে নর্মাল বন্ডের সাথে পার্থক্যটা হচ্ছে এটা হলো শরিয়া ভিত্তিক। আর আমরা জানি যে বন্ড মানে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু বন্ডগুলো ইস্যু করে, নর্মালি বন্ডগুলো ইস্যু করে হচ্ছে গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট কিন্তু দুই ধরনের বন্ড ইস্যু করে, একটা হচ্ছে ট্রেজারি বন্ড আর একটা হচ্ছে যে ট্রেজারি বিল। আপনারা জানেন যে ট্রেজারি বিলটা হচ্ছে শর্ট টার্মের জন্য আর ট্রেজারি বন্ডটা হচ্ছে লং টার্মের জন্য। ট্রেজারি বন্ডটা মূলত 2 থেকে 10 বছরের জন্য হয়, আমরা সবাই এটা জানি। যেমন গভর্নমেন্ট সেভিংস বন্ড, ওয়েজ আর্নার্ড বন্ড, পিএফ বন্ড, সিপিএফ বন্ড, এই বন্ডগুলো হয়ে থাকে। কিন্তু সুকক কেন নিয়ে আসলো? গভর্নমেন্ট সুককটাকে কেন নিয়ে আসলো? একজন প্রশ্ন করছিলেন যে কারা এটা নিয়ে আসছে, তাই না? এটা হলো বাংলাদেশের আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এই বন্ডার নাম দিয়েছে হচ্ছে সাপ্লাই অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট ইন দা হোল কান্ট্রি, মানে এই বন্ডটার নাম দিয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা ইস্যু করা হয়েছে আর কি, এই সুকুক বন্ডটা। আর কামাল ভাই যেটা বললো এক্স্যাক্টলি, এটা হচ্ছে আপনার এমন একটা বন্ড যে বন্ডটা হচ্ছে যে আমরা ইন্টারেস্ট, আমাদের যেহেতু ইসলাম রিলিজিয়াস ভিউ পয়েন্ট থেকে আমাদের ইসলামিক কান্ট্রি হওয়ার কারণে মানুষের কিন্তু ইন্টারেস্টের প্রতি একটু কিন্তু নেগেটিভ পারসেপশন আছে, তাই না? যার কারণে তো ইসলামী ব্যাংকটা এত ফ্লারিশ হয়েছে। তো নর্মালি হচ্ছে যে আমরা জানি যে বন্ডের হচ্ছে যে 1 বছরে হচ্ছে ইন্টারেস্টটা পে করে, কিন্তু এখানে হচ্ছে যে প্রফিটটাকে এরা 2 বছরে 2 বার দিবে, 6 মাসে একবার করে দিবে। এটা হচ্ছে 4.69%। গভর্নমেন্টের যেখানে 3.69% হচ্ছে দিচ্ছে বর্তমান, সেখানে হচ্ছে যে এখানে 6 মাসেই দিবে 4.69%। তার মানে আপনি যদি এটাকে মাল্টিপল করেন তাহলে অলমোস্ট কিন্তু এটা 10% এর কাছাকাছি যাচ্ছে। এবং এই সুকুক বন্ডের সবচেয়ে বড় মানে সুবিধা হচ্ছে যেটা, এটা হচ্ছে যে আপনি যে কোনো সময় এটা আপনি আবার ওই যে আপনি করতে পারবেন আর কি। 6 মাস বলা থাকলে যখন লিস্টেড হবে, এখনো তো লিস্টেড হয় নাই, যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনি শেয়ারের মধ্যে বাই সেল করতে পারবেন। ওই নির্দিষ্ট ডেটে যেটা থাকবে তখন আপনি সেই প্রফিটটা পাবেন, ইন টার্মস অফ প্রফিট বলতেছে আর কি। আর বেসিক ডিফারেন্সটা কি, এখন যদি কোশ্চেন হয় যে বন্ডের সাথে বেসিক ডিফারেন্সটা কি, তো বন্ডে ওই যে প্রথমেই বললাম যে এটা তো পি ডিটারমাইন থাকে, ইন্টারেস্ট রেটটা তো পি ডিটারমাইন থাকে, এটা কিন্তু ভেরিয়েশনও হতে পারে আর কি। এখন আপনার ব্যাংকে যারা চাকরি করেন তারা আরো ভালো বলতে পারবেন যে অনেক সময় কিন্তু এটা ইসলামী ব্যাংকটা কিভাবে দেয়, ইসলামী ব্যাংক তো ওরা প্রফিট বলে, তাই না? ওরা তো ইন্টারেস্ট বলতে চায় না। তো আসলে তো পি ডিটারমাইন, প্রফিট তো আসলে পি ডিটারমাইন হয় না, মানে ফিউচার তো অলওয়েজ আনসার্টেন। তো আনসার্টেন জিনিসটাকে একটা সার্টেনিটির মধ্যে নিয়ে আসা,
কিছু মেকানিজম নেয়, সেটা হচ্ছে যে পিবিএস তাদের যে ইনভেস্টমেন্ট থাকে এভারেজ একটা রেটকে দাঁড়ায় তারা একটা অফার করে। তারপর আর এই বন্ডের হচ্ছে যে আপনার আর একটা হচ্ছে যে এটা মিনিমাম 10,000 টাকা, 10,000 টাকা আপনি দিয়ে আপনি এটাকে করতে পারবেন। আজকে আপনারা জানেন যে 17,000 কোটি টাকা আছে, দেখলাম 17,000 কোটি টাকার বিট হয়েছে। বন্ডের আকার কিন্তু 4,000 কোটি টাকা, আমি যদি ভুল না করি 8,000 কোটি টাকা দুই স্টেজে 4,000 করে ছাড়ছে, তো 4,000 কোটি 4,000 টাকা, কিন্তু আজকেই 17,000 কোটি টাকার বিট হয়েছে। তার মধ্যে হচ্ছে 97% হচ্ছে ইনস্টিটিউশন, আর পার্সন হচ্ছে খুবই কম, আমার এক্স্যাক্টলি মনে নাই। পার্সন দুইজন সিরাজ ভাই, মাত্র দুইজন না? আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আপনার 5 বছরের জন্য, ঠিক আছে? এটা 5 বছরের জন্য, ডিউরেশন পিরিয়ডটা হচ্ছে 5 বছরের জন্য নেওয়া হবে। আর মোটামুটি এগুলোই ছিল আর কি, আমার জানা মতে আর কি এগুলোই ছিল আর কি। আচ্ছা, এই জিনিসটা আমি শেয়ার করে দিব, গ্রুপে শেয়ার করে দিব, সুকুক নিয়ে শেয়ার করে দিলে আপনারা যদি আরো কোনো কোশ্চেন থাকে শেয়ার করেন। সিরাজ ভাই খুবই ভালো এই জায়গাতে, আমিও এটা স্টাডি করছি। আরেকটা জিনিস বলি, সুকুকে হচ্ছে যে সব সময় মনে রাখবেন, একটা সেন্টেন্স মনে রাখবেন, সুনির্দিষ্ট একটা প্রজেক্টকে সামনে রেখে বা সুনির্দিষ্ট একটা প্রকল্পকে সামনে রেখে এটা করা হয়, সবসময় ইস্যু করা হয়। গভর্নমেন্টে পদ্মা সেতুটাও কিন্তু সুকুকের মাধ্যমে নিতে পারতো, পদ্মা সেতুটা এখানেও কিন্তু অনেক টাকা পেত গভর্নমেন্টের। যে আপনারা জানেন যারা ক্লাস করেছেন কামাল স্যারের আর কি, স্যার বারবারই বলতেছিল যে এই দেশে বড় বড় প্রজেক্ট নিয়ে কোনো ব্যাপারই না, যদি আপনি এই যে সুকুক অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট যদি মানুষের বোঝানো যায়। আসলে তো আমরাও বুঝি না, আমরা হয়তো পড়ার খাতিরে বলছি, কিন্তু আমরাও কিন্তু ভালো বুঝি না। তো এটা যদি ইন জেনারেল পাবলিক যদি আন্ডারস্ট্যান্ড ভালো হয়, তাহলে কিন্তু বড় বড় প্রজেক্ট গুলো নেওয়া যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নন মুসলিম কান্ট্রি গুলোও কিন্তু অনেক জনপ্রিয়। আপনার ওই দিন দেখলাম বেশ কিছু কান্ট্রি আর কি এত জনপ্রিয়তা পেয়েছে যে তারা মানে একটার পর একটা সুকুক তারা ইস্যু করছে। মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, ইন্দোনেশিয়া বলেন, ইন্দোনেশিয়াতে প্রচুর এটা, যার কারণে এত জনপ্রিয়। এই জন্য আমাদের দেশেও অনেক জনপ্রিয় হয়ে যাবে যখন সার্টেন একটা আমার ইনকাম আসবে, তখন মানুষ কিন্তু এটার প্রতি একটা যোগ চলে আসবে আর কি। তো ওই কামাল ভাই ওটা শেয়ার করেন, আমার মনে হয় আরো কি পরে থাকলে আমরা আরো ভালো বলতে পারবো ওটা পড়ে আর কি। থ্যাংক ইউ সিরাজ ভাই। সুকুক নিয়ে কিন্তু কোশ্চেন থাকবেই, মাস্ট, আমি বলে দিলাম। আচ্ছা, আমরা যে জায়গাটাই একটু শেয়ার করছিলাম যে স্মার্টের এইটা শর্ট নোট আসতে পারে। কারণ কি, যে কোনো অর্গানাইজেশনে যদি এই 5টা ওয়ার্ড ইউজ করে, 5টা লেটার, যে স্মার্টের যে ইলাবোরেশনটা খুবই মিজারেবল। যে আমরা যেটা বলছিলাম যে আমরা যে সিএস পরীক্ষাটা দিচ্ছি, ফাইনাল পরীক্ষাটা, আমরা কিন্তু এটা মিজারেবল, আমরা ফাইনাল লেভেলে চলে আসছি, পরীক্ষা দিলে আমরা কোয়ালিফাই মেম্বার হব, এই যে আমরা মিজার করতে পারতেছি। সেম ভাবে একটা অর্গানাইজেশনও কিন্তু তার যে অবজেক্টিভটা, এই অবজেক্টিভটা মিজারেবল হইতে হবে, পরিমাপযোগ্য হইতে হবে। মানে লক্ষ্যটা পরিমাপযোগ্য না হলে এটাকে করা যায় না। কতটুকু আমরা পৌঁছাইলাম, কতটুকু আমরা গেলাম, যে আমরা 5 বছরে বললাম যে এই জায়গায় পৌঁছাবো, আমরা 1 বছর পরে মেজার করতে পারবো যে হ্যাঁ আমরা এতটুকু 20% পর্যন্ত শেষ করেছি, সেকেন্ড ইয়ারে আমরা 40% শেষ করেছি, থার্ড ইয়ারে 60% শেষ করেছি, ফোর্থ ইয়ারে আমরা 80% শেষ করেছি, ফিফথ ইয়ারে আমরা 100% শেষ করেছি। এই যে মেজারেবলটা, এটা হলো পরিমাপযোগ্য। তারপরে এটা হলো অ্যাটেইনেবল, যে এটা কি অর্জন করার মতো কিনা, যে আমি যে অর্গানাইজেশনটা করব, বা আমি যে এই পরীক্ষায় সিএস পরীক্ষায় বসবো, এই সিএস পরীক্ষায় আমি ফাইনালে কি এটা কি অ্যাটেইনেবল কিনা, আমি যে নাকি বছর খালি পরীক্ষায় দিয়ে যাচ্ছি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একজনও চার্টার সেক্রেটারি বের হয় নাই, এরকম কিনা। তো এটা অ্যাটেইনেবল কিনা, যে আমি এটা পারবো কিনা, মানে অর্জনযোগ্য কিনা, এই লক্ষ্যটা নাগালের মধ্যে কিনা, মানে আমি না ছুঁতে পারবো কিনা, বা আমি এটা অ্যাচিভ করতে পারবো কিনা, অ্যাটেইনেবল কিনা। তারপরে স্মার্টের তিনটা গেল, স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, আর 4 নাম্বারটা কি, রিয়ালিস্টিক কিনা, এটা বাস্তবসম্মত কিনা। যে আমি চার্টার সেক্রেটারি পরীক্ষা দিলাম, এই চার্টার সেক্রেটারি পরীক্ষা দেওয়ার পরে কোয়ালিফাই করার পরে এটা আমার কি হবে, মানে যে লক্ষ্যটা আমি ঠিক করলাম, এই লক্ষ্যটা সক্ষমতাটা কতটুকু, বা এটা মানে এটা
কতটুকু আমি অ্যাচিভ করতে পারবো, মানে রিয়েলিস্টিক কিনা, যে বাস্তবসম্মত কিনা। তারপরে টাইম বাউন্ড বা টাইম পিরিয়ড বা টাইমলি, যেটা লাস্ট লেটার, টাইমলি সময় মাফিক, যে আমি যে সুকুক বন্ডটা ছাড়ছে, সুকুক বন্ডটা 5 বছরে এই প্রজেক্টটা শেষ করতে পারবে কিনা, বা 2.5 বছরে আমাদের যে সিএস এই 2.5 বছরে শেষ করতে পারবে কিনা, বা আমাদের সামনে যে 22 জানুয়ারিতে যে আমাদের ফাইনাল এক্সাম, আমাদের এটা কি টাইমলি আমরা শেষ করতে পারবো কিনা। এই যে একটা সময়সীমা থাকতে হবে, টাইম লিমিট থাকতে হবে, টাইম বাউন্ড থাকতে হবে। তাহলে হবে কি, আমাদের একটা, এই যেমন আমরা আজকে ঝাঁপায় পড়ছি, সবাই মিলে ঝাঁপায় পড়ুন, হ্যাঁ, যার যা কিছু আছে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ঘরে ঘরে আজকে ঘরণীরা আমাদেরকে ঘরের বাহির করে দিতে চাইতেছে, ঘরের ছেলে পেলেরা আমাদেরকে ঘরের বাহির করে দিতে চাচ্ছে। তারপরেও কিন্তু আমরা লেগে আছি। কি বলেন, লেগে আছি না? কি ভাই, সবাই ঘুমাই গেল নাকি? ঘরে থাকতে পারতেছে না এই জন্য কি বাইরে চলে গেছে নাকি, সবাই ছাদে চলে গেছেন? আছে আছে সবাই আছে। আসলে এই বয়সে লেখাপড়া করাটা যে কত কষ্ট। ভাই ঘরের আশেপাশে আছে তো কেউ কিছু বলে সাহস পাচ্ছে না, বুঝেন না? এই হলো মূল কাহিনী। এইটা কামাল ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই স্মার্ট অ্যানালাইসিসে আমাদের ফাইন্যান্সের ভাষা একটু বলবি, হ্যাঁ, যদি আপনার অনুমতি দেন। রাইটলি বলেছে কামাল ভাই, রাইটলি বলেছে, স্পেসিফিক মেজারেবল, ওই যে অ্যাটেন্ডেবল বললো না, ওখানে অ্যাটেন্ডেবলের জায়গা আমাদের ফাইন্যান্সের ভাষায় বলা হচ্ছে অ্যাচিভেবল, মানে অ্যাচিভেবল এটা বলে আর কি, যে আপনি আসলে যেটাই করেন না কিনা সেটা অ্যাচিভ করা সম্ভব কিনা, অ্যাচিভ করা সম্ভব কিনা। যদি অ্যাচিভ করা সম্ভবই না হয় তাহলে তো মানুষ আসলে ওইখানে যাবে না, তাই না? তো যত কষ্টসাধ্যই হোক না কেন আমি যেন সেটা অ্যাচিভেবল হয়। আর লাস্টে যেটা বললো যেটা টাইমলিনেস, আমার সেটা আমি অ্যাচিভ করতে কি আজমিনি শেষ করে দেবো এরকম কিনা, এরকম না। আসলে আমার একটা টাইম ফ্রেমওয়ার্ক থাকবে, ওই টাইম ফ্রেমওয়ার্কে যেন আমার টার্গেট অনুযায়ী যেন আমি সবকিছু শেষ করতে পারে, সুনির্দিষ্ট থাকবে, পরিমাপক হবে, সেটা হচ্ছে যে অর্জন করার মতো যোগ্যতা আমাকে করতে হবে, এবং সেটা কি করতে হবে, এবং আমাদের যে আর্থে যেটা বললো আর কি, সেটা হলো কি আপনার রিলায়েবিলিটি বলে আর কি অনেক সময়, এই বিষয়গুলো আর কি। কামাল ভাই সুন্দর বলেছে। রিলিভেন্ট আর কি, রিলিভেন্ট, রিয়েলিস্টিক বা রিলেভেন্ট বলে, বলে। আর কেউ যদি কিছু শেয়ার করতে চান করতে পারেন স্মার্ট নিয়ে। সামনের দিকে যাই মনে হয়। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। তারপরে এই যে রোড ম্যাপের একটা আছে, রোড ম্যাপ, এটাও কিন্তু বেশ ভালোই আসে, মাঝে মধ্যে চলে আসে। রোড ম্যাপ নিয়ে যদি কেউ কিছু বলতে চান বলবেন কাইন্ডলি। রোড ম্যাপটা হলো মানে রোড ম্যাপ identifies specific strategies and tactics such as specific technology solutions in a sequenced arrangement plan to achieve organizational goals, taking into consideration dependencies and other factors influencing achievement of ends. Roadmap ki identifies specific strategies and tactics. যে আমি যে জায়গাটায় পৌঁছাইতে চাই সেই জায়গাটার একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি নিব আমি, এবং ট্যাকটিক্স নিব। ট্যাকটিক্সও কিন্তু অনেক সময় চলে আসে। ট্যাকটিক্সটা কি? ট্যাকটিক্স হলো স্পেসিফিক সেট অফ অ্যাকশনস, স্পেসিফিক সেট অফ অ্যাকশনস ইন এ scheduled sequence typically in the near term to accomplish a strategy. More generally, the art or skill of employing available means to accomplish an end, such as the objective of a strategy. কেউ যদি একটু শেয়ার করেন কাইন্ডলি। স্ট্র্যাটেজিসটাও কিন্তু অনেক সময় চলে আসে। অ্যাকশন প্ল্যানটা আমরা করতে যাই, আমরা স্ট্র্যাটেজি
এই অ্যাকশন প্ল্যানটা হলো দ্য কমিউনিকেশন document which outlines all the elements of strategic planning for an organization into a single cohesive plan, defining required action to achieve organizational goals. একটা কোহেসিভ প্ল্যান থাকবে, সিঙ্গেল কোহেসিভ প্ল্যান থাকবে, মানে এই রিকোয়ার্ড অ্যাকশন টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোলটা অ্যাচিভ করার জন্য একটা কোহেসিভ প্ল্যান থাকবে। আর স্ট্র্যাটেজিসটা কি? স্ট্র্যাটেজিসটা হলো স্ট্র্যাটেজি ইজ দ্য প্ল্যানিং অ্যান্ড মার্শালিং অফ রিসোর্সেস for their most efficient and effective use to create a desired future. Most efficient and effective use of to create a desired future. হ্যাঁ বলো, কিসের থেকে পড়তেছো? ওই যে ইয়ার থেকে তোমার ওই যে নিয়াজির বই থেকে নিয়াজির যে সলিউশন আছে না, জানুয়ারি 2018-তে এই কোশ্চেনটা আসছে, বুঝছো? জানুয়ারি 2018-তে এই কোশ্চেনটা আসছে যে এক্সপ্লেইন দ্য এক্সাম্পল উইথ এক্সাম্পল মিশন and strategic intent statement. হ্যাঁ, is there any conflict among this? হ্যাঁ, এখানে ডিসকাস করতেছে। এই ডিসকাশনের মধ্যে মিশন আমরা আলোচনা করলাম এতক্ষণ। মিশন আলোচনা করতে যে স্মার্ট আলোচনা করলাম, স্মার্টটাও খুব ইম্পর্টেন্ট, শর্ট নোট আকারে চলে আসে। তা ওইখানে যে আলোচনা করতে যে আমরা ট্যাকটিক্স পড়লাম, রোডম্যাপ পড়লাম, অ্যাকশন প্ল্যান পড়লাম, স্ট্র্যাটেজিস পড়ছি। Strategy কি? Strategy is the planning and marshalling of resources for their most efficient and effective use to create a desired future, such as achieving a goal or solution to a problem. Strategies are the statements of individual strategy to be pursued. Also described as or in terms of objectives. Each of the strategy's objectives must satisfy the SMART criteria. দেখছো, স্ট্র্যাটেজিস পড়তে গেলে কিন্তু স্মার্ট লাগবে। স্মার্টটা কি? স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল অর অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক অর রিলেভেন্ট, আর টাইম বাউন্ড অর টাইমলি অর টাইম পিরিয়ড। এই ইয়াটা জানলে অনেক কিছু লেখা যাবে। ইন দ্যাট দে মাস্ট বি স্পেসিফিক, measurable, achievable, relevant, time bound. Various strategies may constitute a strategic enabler for a particular strategic intent. Various strategies may constitute a strategic enabler for a particular strategic intent. রবীন্দ্রদা, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করেন। এই যে কামাল ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি আমার যদি একটু বলেন স্ট্র্যাটেজিক ইন্টেন্ট জিনিসটা কি, কেউ যদি জানেন। আচ্ছা, স্ট্র্যাটেজিক ইন্টেন্টটা আমি একটু বলি, বইয়ের ভাষায় বলি, বই থেকে যেটা লেখা আছে এটাই বলি। স্ট্র্যাটেজিক ইন্টেন্টটা হলো ক্রিটিক্যাল ড্রাইভারস দ্য অর্গানাইজেশন মাস্ট ডু নাও in order to achieve its vision and mission. স্ট্র্যাটেজিক ইন্টেন্টটা হলো কি? একটা মানে ক্রিটিক্যাল ড্রাইভারস ফর দ্য অর্গানাইজেশন, যে আমি এটা অ্যাচিভ করতে চাই। স্ট্র্যাটেজিক ইন্টেন্টটা এরকম যে আমার ইচ্ছাটা হলো হোয়াট দ্য অর্গানাইজেশন মাস্ট ডু নাও ইন অর্ডার টু অ্যাচিভ ইটস ভিশন অ্যান্ড মিশন। যে মিশন সেট করা হয়েছে, ওই মিশন সেট করার জন্য যে স্ট্র্যাটেজিক ইন্টেনশন যেটা যে আমার এটা মাইন্ডসেট করা যে আমি এই মিশন অ্যাচিভ করতে চাই। হ্যাঁ, মূলত এই ঘুরায় ফিরে কিন্তু এই শব্দগুলি, স্মার্ট শব্দটা যদি মনে রাখে কেউ, আমার মনে হয় মিশন, অবজেক্টিভ, স্ট্র্যাটেজিক ইন্টেন্ট, স্ট্র্যাটেজিস, ট্যাকটিক্স, রোডম্যাপ, অ্যাকশন প্ল্যান, এই সবগুলি লিখতে পারবে আমার ধারণা। Am I right or wrong? A clarification of vision with specifics for realization. Strategic intent has a sense of direction
এই যে দেখেন, ইন্টেন্ট হ্যাজ এ সেন্স অফ ডিরেকশন, যে আমি মিশন সেট করলাম, ভিশন সেট করলাম, যে আমি এখন যাব কোন দিকে, আমি যাব কোন দিকে। আমি তো মক্কা ছেড়ে মদিনায় যাব, এখন মদিনায় যদি আমি সোজা পথে যাই তাহলে তো শত্রুরা বসে আছে উৎপেতে, আমাকে মেরে ফেলবে। আমি অলিগলি পথ দিয়ে যেতে হবে, যে অলিগলি পথ দিয়ে গেলে আমাকে শত্রুরা খুঁজে পাবে না কোথায় আছে, কিভাবে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমি স্ট্র্যাটেজিক ইন্টেন্ট, আমি যে মক্কা ছেড়ে মদিনায় যাব, মদিনায় যাওয়ার পথে আমি যদি সোজা পথে ডাইরেক্ট পথে যাই তাহলে আমাকে হয়তো শত্রুরা মেরে ফেলতে পারে। তো আমার কম্পিটিটর যারা আছে, আমার পিয়ার যারা আছে, এদেরকে যদি আমি ফাঁকি দিতে চাই তাহলে কি আমাকে স্ট্র্যাটেজিক ইন্টেন্টটা আমার মতো করে সাজিয়ে নিতে হবে। সেন্স অফ ডিরেকশন ক্লিয়ারলি বলে দিয়েছে, এ সেন্স অফ ডিসকভারি এন্ড এ সেন্স অফ ডেস্টিনি অ্যাসোসিয়েটেড উইথ ইট। ক্লিয়ার জিনিসটা? একটু বাংলায় বলে দাও, বাংলায়। হ্যাঁ, বাংলায় যদি বলি যে আমি যে ভিশনটা 5 বছরের বা 2.5 বছরে আমাদের যে সিএস এর কথাটাই বলি, আমার চার্টার সেক্রেটারি আমি যে কোর্সটা, এই কোর্সটা আমি ভিশন আমার দেখেছি, ভিশনটা কি সেট করেছি যে আমি কোয়ালিফাই করব, আমি ইনস্টিটিউটের মেম্বার হব, বাংলাদেশের প্রফেশনাল একটা জায়গায় প্রফেশনাল বডিতে আমার নামটা দেখতে চাই। তো এই ভিশনটা অ্যাচিভ করার জন্য আমি কি করলাম, আমি শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পরে আমি লেখাপড়া করতেছি, আমি ইনস্টিটিউটে যাচ্ছি, ইনস্টিটিউটের মেম্বার যারা আছে এদের সাথে, রিসোর্সদের সাথে কথা বলছি। এই যে ডিরেকশনগুলি, মানে সেন্স অফ ডিরেকশন, আমি 6 মাস পরে পরে যে পরীক্ষা হচ্ছে ওই পরীক্ষায় অ্যাটেন্ড করছি, লেভেল 1 ফাউন্ডেশন লেভেল, লেভেল 1 এক্সিকিউটিভ লেভেল 2, এক্সিকিউটিভ লেভেল 3, প্রফেশনাল 1, এই যে 5টা লেভেল আমরা পার করে এখন ফাইনাল লেভেলে চলে আসছি। তার মানে কি, আমার যে স্ট্র্যাটেজি ছিল, যে ভিশন ছিল, ওই ভিশনটা টাচ করার জন্য আমি কিন্তু মিশন ছোট ছোট করে সাজিয়ে সাজিয়ে প্রত্যেক 6 মাস পর পর পরীক্ষা দিয়ে আমি কোয়ালিফাই করে এখন ফাইনালি ভিশনের কাছে চলে আসছি। এই যে স্ট্র্যাটেজিক ইন্টেন্টটা কি সেন্স অফ ডিরেকশন, এই যে সেন্সটা আমাকে ডিরেকশনটা দিচ্ছে এই পথে হাঁটার জন্য। এই যে আমি আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি, আমার অফিস, আমার কাজকর্ম, অন্যান্য কাজকর্ম সবকিছু কিন্তু আমি স্যাক্রিফাইস করছি। কেন? আমার ইন্টেন্টটা হলো, ফাইনাল ইন্টেন্টটা হলো আমি কোয়ালিফাই করব, মেম্বার হব, প্রফেশনাল বডিতে আমার নাম লেখাবো। এই যে স্ট্র্যাটেজিক ইন্টেন্ট, আমার মনে হয় এই জায়গাটাতে যে সেন্স অফ ডিরেকশন, ক্লিয়ার করতে পারছি জিনিসটা? ভাই নরমালি বস কামাল ভাই আমি একটু বলি, হ্যাঁ বলেন। স্ট্র্যাটেজি তো বুঝলাম, আমার লং টার্ম গোল। ইন্টেন্ট মানে তো বাংলায় সোজা বাংলা হচ্ছে আমার ইচ্ছা, রাইট, আমার মানে বাসনা, মানে আমি মেইন ইচ্ছা যেটা। তো ইন্টেন্ট কেউ এটা বোঝাচ্ছে, স্ট্র্যাটেজিক ইন্টেন্ট হচ্ছে যে স্ট্র্যাটেজিটা অর্জন করার জন্য আমার যে ইয়েটা থাকতে হবে, ভিতরে আগ্রহটা থাকতে হবে, সেটা এটা বোঝাচ্ছে কিনা? আগ্রহটা থাকতে হবে, হ্যাঁ। এটাই কি ইন্টেন্ট কিনা, যে আমার যে আগ্রহ, আমার এটা শুরু থেকে এটা স্টেপ বাই স্টেপ আগাবো, টোটাল প্রসেসটাকে আমি ইন্টেন্ট বলতেছি। এই যে এটাই তো বলছে, ডিরেকশনটা বলছে না, ডিরেকশন, হ্যাঁ এটাই তো বলছে। আমার মনে হইতেছে এই জায়গাটাতে আবার আমি একটু পড়ি the critical drivers for the organization, what the organization must do in order to achieve its vision and mission. এই যে দেখেন, মানে এটাই কিন্তু বলছে যে এই ভিশন অ্যাচিভ করার জন্য what the organization মেইন নিয়ামকগুলি কি কি? মেইন নিয়ামক, হ্যাঁ, ক্রিটিক্যাল ড্রাইভার মাস্ট ডু, ক্রিটিক্যাল ড্রাইভার্স। আমি কি করব, একটা অর্গানাইজেশনে আমি অবজেক্টিভ সেট করলাম যে এই অর্গানাইজেশনটা আমি রান করব, একটা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ইউনিট, ধরেন আমরা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দিলাম। ম্যানুফ্যাকচারিং ইউনিটে কি করব আমরা, ধরেন মানুষের পায়ের জুতা বানাই দিব। এখন মানুষের পায়ের জুতা বানানোর জন্য আমি ঠিক করলাম, তো আমার ভিশনটা কি ইন দ্য লং রানে, যে আমি সবচেয়ে কমফোর্টেবল, অ্যাপেক্সের চেয়ে ভালো আমি মানুষকে জুতা পরাবো। এখন এই ভিশন সেট করার জন্য আমি মিশন কি করলাম, প্রথমে আমি এটার ট্রেড লাইসেন্স করলাম, এটার মানে কোম্পানি রেজিস্ট্রেশন করলাম, এটার আপনার এই যে আনুষঙ্গিক যত কিছু আছে এগুলি করলাম। করার পরে এখন আমার কি করতে হবে, আমি এই ডিরেকশনে চলার জন্য
ক্রিটিক্যাল ড্রাইভার্স কি, আমার এখানে ফ্যাক্টরি তে আমার যত কাইন্ডস অফ লজিস্টিক্স আছে, লজিস্টিক সাপোর্ট লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, গ্যাস লাগবে, আপনার জুতা বানানোর যত কিছু আয়োজন আছে সব লাগবে, কারিগর লাগবে এবং মার্কেট লাগবে। সবচেয়ে বড় জিনিস হলো আমার মার্কেট লাগবে, যে এই মার্কেটটা আমি কতটুকু মার্কেট আমি অ্যাচিভ করতে চাই। আমি যদি 5% মার্কেট অ্যাচিভ করতে চাই, তাহলে ওইভাবে আমার ড্রাইভার, যে ক্রিটিক্যাল ড্রাইভার্স যেগুলি আছে, আমার র মেটেরিয়ালস লাগবে, আমার কারিগর লাগবে, এইগুলি কিন্তু আমার স্ট্র্যাটেজিক ইন্টেন্ট। ক্লিয়ার না ভাই, জিনিসটা? সাপ্লাই ক্রিয়েটস দ্য ওন ডিমান্ড, আইসিএসবি এটা বুঝতেছেন না, বুঝছেন? ইয়েস ইয়েস ভাই, এই জন্যই তো আপনাদেরকে তৈরি করছে সিরাজ ভাই। ঠিক আছে ভাই। এখন হাসান, হ্যাঁ কামাল কই তুমি? ভাই আছে তোমার ছেলের তো আজকে জন্মদিন গেল। হ্যাপি বার্থডে টু ইউর বয় নাহিয়ান, না? থ্যাংক ইউ। হ্যাঁ নাহিয়ান কোথায় তোমার? নাহিয়ান, নাহিয়ানরে দেখাও না আজকে জন্মদিন, বার্থডে বয় রে। দোস্ত আমি তো বাসায় সিঙ্গেল। ও তুমি সিঙ্গেল, বুঝছেন তো? এই এই সুলতান কোথায়? সুলতান ভাই, সুলতান হারাই গেল নাকি? সুলতান ঘুমাই গেছে। আচ্ছা, তাহলে কি আমরা রাত অনেক হয়ে গেছে, শেষ করে দিব আজকে নাকি? হ্যাঁ 11টার উপরে বাজে। তুমি প্রশ্নটা কালকে আমাদেরকে পাঠাই দিলে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিব। আমার মনে হয় এখানে কিন্তু আরো আলোচনা চলবে। কালকে যে সিলেবাসে যেটা আছে এইভাবে আমরা পড়বো। হ্যাঁ, আমরা যে কালকে কি আছে বস? কালকে কোনটা সিলেবাসে? আচ্ছা, কালকে রুটিন যেটা আছে, কালকে রুটিনে যেটা আছে আমরা দেখে নিই একটু। রুটিনে যেটা আছে আমরা ওইভাবে পড়তে চাই, একটু সব সাবজেক্ট গুলি দেখতে চাই। আজকে আমাদের নতুন মনে হচ্ছে জিনিসগুলি, বুঝছেন? এই যে একটু আলোচনা করলাম না, এখন একটু ভালো লাগতেছে যে না ঠিক আছে, একটু আলোচনা করলে মনে হয় পড়তে পারবো। কালকে দেখি কালকে কি আছে। রুটিনটা আমি দিছিলাম তো, গ্রুপের মধ্যে দিছিলাম, দেখি। লেখাপড়া তো সবাই হেভি করতেছে, এই যে দেখা যায় যে আপনার রুটিন খুঁজে পাইতেছি না। এই যে পাইছি, এই যে গ্রুপে দিয়ে দিছি, আবার দিয়ে দিছি। কালকে হলো 30 তারিখ, তো বুধবার। কালকে হলো আমাদের সেক্রেটারিয়াল এন্ড ম্যানেজমেন্ট অডিট। কষ্ট হবে। সেক্রেটারিয়াল এন্ড ম্যানেজমেন্ট অডিট, সেক্রেটারিয়াল এন্ড ম্যানেজমেন্ট অডিটের কোশ্চেনগুলি আমি দেখি যদি জোগাড় করতে পারি, ওগুলিও আমি দিয়ে দেব সবাইকে। এটা কোন স্যার পড়াইলো? সেক্রেটারিয়াল ম্যানেজমেন্ট অডিট। সেক্রেটারিয়াল এন্ড ম্যানেজমেন্ট অডিট, যেটা সেক্রেটারিয়াল অডিট পড়াইছে আমাদেরকে তোমার হাই স্যার নাসিমুল ভাই স্যার, বসুন্ধরা গ্রুপের কোম্পানি সেক্রেটারি। আচ্ছা, তাহলে কালকে আমরা এই সেক্রেটারিয়াল মানে হাই স্যার যেটা পড়াইছে শুধু এই পার্টটা পড়ো। ওকে, ফাইন থ্যাংক ইউ। হাই স্যার ওইটা পড়ান তো বস, ঠিক আছে। হাই স্যারের কিছু দিছে না? হাই স্যারের ক্লাস লেকচার গুলো তো দিছেই। হাই স্যারের ইয়াগুলি পান নাই সিরাজ ভাই? আচ্ছা, আমি চেক করে আপনি জানাবো না আমার। আচ্ছা, আপনার কাছ থেকে আসলে আমার অনেক কিছু নিতে হবে, তো আপনি হাই স্যার এগুলো একটু আমরা দিয়ে দেন। আচ্ছা, আমি বুঝলাম না, আমার ইয়াটা এই গুগল ড্রাইভের এটা আপনারা পাচ্ছেন না কেন? ওই দিন আমার ইয়া বললো যে পাইছে, রায়হান ভাই বললো পাইছে। রায়হান ভাই আজকে কথা বলতেছে না কেন আমাদের সাথে? ভাই আপনি এত সুন্দর বলতেছেন যে আর কিছু বলার নাই। হ্যাঁ, ঘুমাইছে বসে। আস্তাগফিরুল্লাহ। রায়হান ভাই আপনি যদি আমাদেরকে এরকম ভাবে ছেড়ে দেন তাহলে তো আমরা অসহায় হয়ে যাব। আরে না ভাই, আপনার কথা শুনতেছি, খুব সুন্দর বলতেছেন তো। না আপনি আপনার কথা শুনতেছি, তারপরে আবার বইয়ের সাথে মিলাচ্ছি। হ্যাঁ, একদম সুন্দর বলতেছেন আর কি। আপনি তো অনেক গুছানো, আপনি সবকিছু গুছায় রাখেন। আপনি সাপোর্ট না দিলে তো আমরা আগাইতে পারবো না। তাহলে কি কালকে স্ট্র্যাটেজিক অডিট করব, এই সেক্রেটারিয়াল অডিট করব? হ্যাঁ, ওইটা পড়েন, ওইটা ভালো হবে এবং ওইটা অডিট একটু আমাকে দিয়ে দেন, অডিটগুলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি আবার আপনাকে পাঠাইছি, হ্যাঁ, মেইল অ্যাড্রেসটা। এরপরে কামাল হ্যাঁ বন্ধু বলো। তো ওই যে মানে ওই তাহমিদ স্যার যেটা পড়াইছে, হ্যাঁ, এটারও কিন্তু আলোচনা দরকার। এখানে কিন্তু অনেক, এটা কিন্তু আমাদের শুক্রবারে রাখছি। হ্যাঁ, আচ্ছা শুক্রবারে রাখছি। আর ইওর সেক্রেটারিশিপ, হ্যাঁ, ইনুস স্যারের ক্লাস হবে কবে আবার? ইনুস স্যারের তো আরো 2টা ক্লাস হবে। হ্যাঁ, স্যার তো ওয়েডনেসডে তে সাধারণত ক্লাস নেয়।
হ্যাঁ ওয়েডনেসডে ক্লাস নেয়। তো দেখি কালকে স্যারের দিছে দেয় কিনা, যদি দেয় তাহলে তো আমরা এরপরে ক্লাস করে আলোচনা করতে পারবো ক্লাসের সময়। হ্যাঁ ঠিক আছে বন্ধু। ওকে, তাহলে সবাইকে আজকের মতো সবার সুস্থতা, সুন্দর, উন্নত, মঙ্গলময় দীর্ঘ জীবনের প্রত্যাশা করি এবং খুব শীঘ্রই এই আমরা কোয়ালিফাই করার জন্য মানে আপ্রাণ চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ। স্মার্টলি চেষ্টা করতে থাকি, স্মার্ট, SMART, স্মার্ট। হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে। ওকে ভাই। হ্যাঁ ভাই সবার সুস্থ, সুন্দর, উন্নত, মঙ্গলময় জীবনের প্রত্যাশায় বিদায়। আল্লাহ হাফেজ আজকের মতো। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।